রাতের আঁধার নেমেছে ধরণীতে। সেই আঁধারের সাথে নতুন রূপে আজ যুক্ত হয়েছে বর্ষা। হুট করেই দুপুরের পর যে বর্ষার আগমন ঘটল, তারপর আর থামাথামির নাম নেই কোনো। আরুষের সন্ধ্যার মধ্যে তুর্যদের বাড়িতে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে আসতে পারেনি। বলেছে কাল সকাল সকাল আসবে। পৃথা তুর্যকে খাইয়ে নিজে খেয়ে সব গুছিয়ে গাছিয়ে কেবলই কক্ষে ফিরল। তুর্য শরীরে একখানা কাঁথা জড়িয়ে হাত পা ছড়িয়ে শুয়েছিল বিছানাতেই। হঠাৎ পৃথাকে কক্ষে ঢুকতে দেখে নিজের কাঁথা নিয়ে একপাশে সরে গেল সে। পৃথা আর চোখে একবার তাকালো তুর্যের পানে, অতঃপর এগিয়ে গেল আলমারির নিকটে। আলমারি থেকে আরেকটা কাঁথা বের করে গিয়ে বসলো বিছানায়, তুর্যের পাশের খালি স্থানে। ভ্রু কুঁচকাল তুর্য। পৃথার আনা কাঁথাটার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, এই উটকো ঝামেলাটা আবার এনেছো কেন? পৃথা ভাঁজ করা কাঁথাটা খুলে শরীরে জড়াতে জড়াতে জবাব দিল, শীত লাগছে তাই এনেছি, বাইরে যা বৃষ্টি। তুর্য মাথা উঁচিয়ে নিজের শরীরে জড়ানো কাঁথাটার পানে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আমার কাঁথা কি দোষ করলো তাহলে? আমার কাঁথায় আসতে তুমি? পৃথা অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি বেশি ভদ্র তো, তাই আপনার কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি না। সূর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল পৃথার পানে। অতঃপর নিজের শরীরের কাঁথাটা ছুঁড়ে ফেলে দিল নিচের মেঝেতে। সময় ব্যয় না করে চটজলদি ঢুকে পড়ল পৃথার কাঁথায়। পেছন থেকে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিন্তু আমি আমার বউয়ের কাঁথায় যাওয়ার সাহস পাচ্ছি। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই অসভ্য লোক, আপনি আমার কাঁথায় ঢুকলেন কেন? নিজের কাঁথায় যান। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়, ভাবলেশীনভাবে বলল, আমি আমার বউয়ের কাঁথায় ঢুকেছি তাতে তোমার কি? আপনি আপনি একটা। থেমে গেল পৃথা। তুর্য তাকে টেনে ঘুরিয়ে নিল নিজের দিকে। একভ্রু নাচিয়ে প্রশ্ন করল, আমি একটা মুরগির বাচ্চার জামাই, বলো বলো। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, তবে বলল না কিছুই। একে বলে লাভ আছে কি কিছু? যত যাই বলবে গায়ে লাগাবে না, এ যা করবে করবেই। তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তুর্যকে একটা ভেঙচি কেটে চোখ বন্ধ করে নিল। তুর্য আর বলল না কিছুই, চুপচাপ পৃথার মুখ পানে তাকিয়ে শুয়ে রইল। দুজনের নীরবতায় কেটে গেল খানিকটা সময়। বৃষ্টির তেজ আগের থেকে কিছুটা কমেছে। বাহিরের আবহাওয়া এখন বেশ ঠান্ডা হলেও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে একই কক্ষে পাশাপাশি অবস্থানরত দুই নরনারী। নারী পুরুষ হলো আগুন আর মোমের ন্যায়। এরা পাশাপাশি থাকলে গলার সম্ভাবনাই থাকে অধিক। তারপর আবার যদি থাকে ভালোবাসা। পৃথা এবং তুর্যের অবস্থাও এই মুহূর্তে খানিকটা তেমনই। এতদিন তো তাদের মধ্যে কিছু প্রতিবন্ধকতা ছিল, ভালোবাসাটা ছিল একপাক্ষিক। কিন্তু এখন তারা দুজনই দুজনের মনের কথা সম্পর্কে অবগত। এমন একটা পরিস্থিতিতেও কি নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়? তাছাড়া সবচেয়ে বড় কথা, তারা বিবাহিত। একজনের উপরে অন্যজনের সম্পূর্ণ অধিকার রয়েছে। পৃথা তবুও নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইল। নিজের ভেতরকার অনুভূতি উপলব্ধি করতে পেরে দূরে সরে যেতে চাইল তুর্যের নিকট থেকে। কিন্তু তুর্য সায় জানালো না এই কার্যে। সে আরও গাঢ়ভাবে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। কিছুটা অসহায় কণ্ঠে বলল, আর কত শাস্তি দেবে আমাকে? পৃথা নিজের চক্ষুদয় বন্ধ রেখেই জবাব দিল, আগামী 7 বছর। তুর্য তৎক্ষণাৎ উত্তর দিল না কোনো। বিছানায় উঠে বসল সে। পৃথাকেও হাত টেনে উঠালো বিছানা থেকে, বসালো নিজের কোলে। দুই হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, আমার তোমাকে অনেক কথা বলার আছে বউ। পৃথা আজ কোনো বাধাহীনভাবেই বলল, বলুন, আমি শুনতে চাই আপনার সব কথা। তুর্য মাথা রাখল পৃথার কাঁধে, শান্ত কণ্ঠে বলতে শুরু করল,
তোমার সাথে আমার জোর করে বিয়ে দেওয়া এবং আমার কর্থে বিয়ের আসর ত্যাগ কোনোটাই তোমার অজানা নয়। বিয়ের আসর ত্যাগের 1 মাসের মাথাতেই আমি দেশ ছেড়েছিলাম। পাড়ি জমিয়েছিলাম ইংল্যান্ডে, কিন্তু সেখানে গিয়ে আমি শান্তি পাইনি। প্রতিটা মুহূর্তে তোমার অবাধ্য পিছুটান আমাকে তাড়া করে বেরিয়েছে। বারবার মনে হয়েছে আমি ভুল করেছি। যতই জোর করে বিয়ে হোক না কেন, বিয়েটা তো হয়েছে। আবার তোমার আর আমার বয়সের পার্থক্য ভেবে বারবার পিছিয়ে গিয়েছি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেকবার ভোলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভুলতে আমি অন্য মেয়েদের সান্নিধ্যে পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছি, তাও পারিনি। কোনো মেয়ের পানে তাকালেও আমার অবচেতন মস্তিষ্ক বারংবার তোমাকে স্মরণ করিয়েছে। তোমার অদৃশ্য এক পিছুটান তোমার প্রতি আমাকে আসক্ত করে তুলেছিল ভীষণ বাজেভাবে। ধীরে ধীরে আমি বুঝেছিলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একদম চলবে না। বারবার তোমার কাছে ছুটে আসার চেষ্টা করেছি, কিন্তু সেই পথটাও নিজের হাতেই বন্ধ করেছিলাম। দীর্ঘ 5 বছর তোমার জন্য ছটফট করতে করতে নিজের পড়াশোনা শেষ করলাম। ছুটে আসতে চাইলাম দেশে। সকলের অগোচরে আমি এসেও ছিলাম দেশে, কিন্তু আবারও বাবার ব্যবসার কাজ আর আমার জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত সব কিছু বদলে দিল। আবারও 2 বছরের জন্য আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিল। আমিও তখন সেই দূরত্ব মেনে নিলাম, কারণ আমি ভেবেছিলাম আমি তোমাকে সেদিন ছেড়ে গেলেও আমার পরিবার ঠিকই তোমাকে আমার জন্য রেখে দিয়েছে। আমি দেখেছিলাম আমার মা তোমার জন্য কতটা আবেগী ছিল, কিন্তু সে যে তোমাকে আমার করে রাখতে পারিনি, কিংবা মাঝখানে এত কিছু ঘটে গেছে আমি বুঝতে পারিনি। আর রইল খোঁজ খবর নেওয়ার কথা। আমি যখনই বাড়িতে কল করেছি তোমার একটা খোঁজ পাওয়ার জন্য আমার হৃদয় আকুপাকু করেছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে তোমার কথা জিজ্ঞেস করতে পারিনি। আমি তো তোমাকে ছেড়ে গিয়েছিলাম, তোমাকে দূরে ঠেলে দিয়েছিলাম। কোন মুখে আবার বাড়ির লোকেদের কাছে তোমার কথা জানতে চাইতাম? তাছাড়া ওই যে বললাম, আমি ভেবেছিলাম আমার পরিবার তোমাকে আমার জন্য রেখে দিয়েছে, তাই একটু নিশ্চিন্তও ছিলাম। থামল তুর্য, আবার বলল, দেখো, এই 7টা বছর তুমি জানতে না আমাদের বিয়ের কথা, তাই তোমার উপরে কখনো এর প্রভাব পড়েনি। যতটুকু পড়েছে তাও তোমার অগোচরে, অথচ আমি সবটাই জানতাম। 7টা বছর প্রতিটা দিন আমি অপরাধবোধে ভুগেছি। একটাবার তোমাকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় ছটফটিয়ে মরেছি। তোমাকে ছেড়ে গিয়ে কম তো শাস্তি পেলাম না, আর কত শাস্তি দেবে আমাকে? পৃথা মনোযোগ দিয়ে শুনল তুর্যের সব কথাগুলো। বুঝল সে তুর্যকে, আর এমনি ওই পুরুষের উপরে তার রাগ অভিমান নেই কিছুই, যা আছে সব ভালোবাসা। পৃথা আলতোভাবে হাত রাখল তুর্যের পিঠে, হুট করেই বলল, ভালোবাসি প্রিয়। তুর্য থমকালো। সে বহুল আকাঙ্ক্ষিত বাক্য, যা শোনার জন্য এত বছর ধরে মরিয়া তুর্য। আচ্ছা, সে কি ঠিক শুনেছে নাকি ভুল? তুর্য নিজের থেকে ছাড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার মুখ পানে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললে তুমি? আবার বলো। পৃথা একটু ঝুঁকে গেল তুর্যের পানে। ছেলেটার কানের কাছে মুখ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি, ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রিয়। তুর্য আনন্দে আত্মহারা হলো। হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো মুহূর্তেই। বেচারা নিজেকে সামলাতে পারল না। 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল পৃথাকে। উৎফুল্ল কণ্ঠে বলল, ভালোবাসি বউ, ভীষণ ভালোবাসি। কথাটা বলেই পরপর আবার ছেড়ে দিল পৃথাকে। 2 হাতের ভাঁজে মেয়েটার মুখ তুলে টপাটপ চুমু খেলো গোটা কয়েক। অতপর হঠাৎ ওষ্ঠের নিকটে এসে থেমে গেল। একটু সময় নিয়ে পরম যত্নে নিজের শুষ্ক 2 ওষ্ঠ মিলিয়ে দিল পৃথার নরম উষ্ণ 2 ওষ্ঠে। উন্মাদের ন্যায় ওষ্ঠের প্রবল ঘর্ষণে নাজেহাল করে তুলল মেয়েটাকে। পৃথাও আজ আর বাধা দিল না, নিজেও সায় জানালো তুর্যের কার্যে। নিজের 2 হাত দ্বারা খামচে ধরল বেচারার পিঠ। তুর্য পৃথার ওষ্ঠে চুমু খেতে খেতেই তাকে শুইয়ে দিল বিছানায়। ধীরে ধীরে ওষ্ঠ ছেড়ে নামল মেয়েটার ঘাড় গলায়।
ছোট ছোট চুমুতে দিশেহারা করে তুলল পৃথাকে। তুর্যের স্পর্শ বেসামাল হলো। নাজুক হয়ে বলল মেয়েটা। নিঃশ্বাস ভারী হয়ে এলো তার। তবুও দুষ্টু বুদ্ধি গেল না। ওই যে কথায় আছে না, যে যেমন তার সাথে মিলেও তেমন। সুতরাং তুর্য যেমন তার বউ তো তেমনই হবে। এমন এক অনুভূতিময় পরিস্থিতিতে এসেও মেয়েটা হুট করেই বলল, আমার এখনো 18 বছর হয়নি। আইন অনুযায়ী আমি এখনো শিশু। একজন শিশুর সাথে এসব করা ঘোর পাপ। তুর্য মাথা তুলল পৃথার গলা থেকে। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, মারতে চাও আমাকে? না, শুধুমাত্র। আর কিছু বলতে পারল না পৃথা। তুর্য একটু ঝুঁকে আকস্মিক বেশ শক্তপোক্তভাবে কামড় বসিয়ে দিল মেয়েটার ওষ্ঠে। চেঁচিয়ে উঠল পৃথা। ওষ্ঠে হাত বুলাতে বুলাতে বলল, এটা কি করলেন আপনি? কামড় কেন দিলেন? তুর্য উত্তর দিল না পৃথার কথার। উল্টো নিজের শরীরে জড়ানো টি শার্টটা খুলতে খুলতে বলল, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। আর একটা উল্টাপাল্টা কথা বলবে তো জানে মেরে দেব একদম। পৃথা ওষ্ঠ প্রসারিত করল। ডান হাতটা উঁচিয়ে তর্জনী আঙুলটা দ্বারা আলতোভাবে স্পর্শ করল তুর্যের নগ্ন বক্ষ। কণ্ঠে দৃঢ় বিশ্বাস নিয়ে বলল, পৃথাকে জানে মেরে দেওয়ার আগে তুর্য চৌধুরীর জান চলে যাবে। তুর্যের দৃষ্টি শীতল হলো। পৃথার হাতটা চেপে ধরল নিজ পক্ষে। মৃদু কণ্ঠে বলল, এত বিশ্বাস? পৃথা হাসল। দৃঢ় কণ্ঠে বলল, নিজের থেকেও বেশি। তুর্য চোখে চোখ রাখল পৃথার। প্রশান্তিতে ভরে উঠল তার হৃদয়। যে চোখে এতকাল ভালোবাসা দেখার তীব্র আকাঙ্ক্ষায় ছটফটিয়ে কাটিয়েছে বেচারা, আজ সেই চোখে পূর্ণ ভালোবাসার অস্তিত্ব দেখতে পাচ্ছে। খুঁজে পাচ্ছে অগাধ বিশ্বাস। এই জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের পূর্ণতা। তুর্য আর কথা বাড়ালো না। আজ এই বৃষ্টিস্নাত রজনীতেই সে নিজের করে নিতে চাইল নিজ প্রিয়তমাকে। তুর্য আবারও নিজেদের দূরত্ব ঘোচালো, একটু ঝুঁকে মুখ ডোবালো পৃথার ঘাড়ে। ছোট ছোট চুমুতে সিক্ত করল মেয়েটাকে। ধীরে ধীরে বেসামাল হলো তুর্যের স্পর্শ, ভারী হলো পৃথার নিঃশ্বাস। আর কোনো বাধা দেওয়ার সক্ষমতা হারালো মেয়েটা। ভালোবাসাময় সুখে খামচে ধরল তুর্যের উন্মুক্ত ফর্সা পিঠ। একে অপরের মাঝে হারিয়ে গেল একটু একটু করে। অবশেষে পূর্ণতা পেল দুটি নরনারী, একটি স্নিগ্ধ ভালোবাসা। ভোরের আলো ফুটেছে। চারদিকটা ইতিমধ্যে ভরে উঠেছে সূর্যের তীব্র আলোক রশ্মিতে। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার দরুন আজ যেন একটু বেশি চনমনে সূর্যটা। সেই চনমনে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল পৃথার। পিটপিট করে চোখ খুলতে নিজেকে আবিষ্কার করল তুর্যের নগ্ন বক্ষে। সাথে নিজের দেহের পানে তাকিয়েও লজ্জায় পড়ল মেয়েটা। ইস, গতকাল রাতে কি অসভ্যতামটাই না করল তুর্য। অথচ এখন ভাজা মাছটা উল্টে খেতেও জানে না যেন। একদম নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। পৃথা চোখ তুলে তাকালো তুর্যের ঘুমন্ত মুখশ্রীর পানে। ইচ্ছে হলো হাত বাড়িয়ে ওই মুখটা একটু ছুঁয়ে দিতে, একটু আদর দিয়ে ভরিয়ে তুলতে। পৃথা তাই করল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল তুর্যের ঘুমন্ত মুখশ্রী। মাথাটা ঝুঁকিয়ে আলতোভাবে চুমু খেলো স্বামীর গালে, কপালে। অতঃপর কি ভেবে হঠাৎ তুর্যকে ধাক্কা মেরে উঠে বসল বিছানায়। গভীর কর্ধে তুর্য আর তার শরীরে একসাথে জড়ানো কাঁথাটা টেনে ঢেকে নিল শুধুমাত্র নিজেকে। ঘুমের মধ্যে আকস্মিক ধাক্কায় ভড়কে গেল তুর্য। ধরফরিয়ে উঠে বসল বিছানায়। ব্যস্ত হয়ে বলল, কি কি হয়েছে? পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ঝাঝালো কণ্ঠে বলল, অসভ্য লোক, আপনি একদম কথা বলবেন না আমার সাথে। তুর্য দ্বিতীয় দফায় ভড়কে গেল পৃথার কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে এর আবার কি হলো? কাল এত সুন্দর মধুময় এক রজনী অতিবাহিত করে আজ বলছে কথা বলবে না। তুর্য নিজের দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে উদ্যত হলো পৃথাকে। কোমল কণ্ঠে বলল, কি হয়েছে তোমার?
অন্যায় কি করেছি বলবে তো। একদম আমাকে ছোবেন না অসভ্য পুরুষ। আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি, তাহলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবো বলে দিলাম। তুর্য যেন ব্যাকুল বনে গেল পৃথার কথায়। রাতে সারারাত এত গভীরভাবে ছুঁয়ে দেওয়ার পর এখন বলছে ছোবেন না। আবার কি বলল? পৃথার আশেপাশে গেলে হাত পা কেটে বিছানায় বসিয়ে রাখবে। তুর্যের চোখ বড় বড় হয়ে গেল। কি সাহস তার বউয়ের! এ তো তারও এক কাঠি উপর থেকে আসা যাওয়া করে। বেলা গড়িয়েছে কিছুটা, যদিও এখনো সকালের সময়ই থেমে আছে সময়টা। তবে সূর্য তার প্রখরতা ছড়িয়েছে অনেকটা। আর এই সময়ে চৌধুরী বাড়ির বসার কক্ষে সভা বসিয়েছে তুর্য। জরুরি কথা আছে বলে আজ কাউকে অফিসেও যেতে দেয়নি। আরুষকেও টেনে এনেছে সকাল সকাল। বেচারা আরুষ তো তার সাথে কি হতে চলেছে, তুর্য তাকে শাস্তি দেয় কিনা এই ভেবেই হার্ট অ্যাটাকের উপক্রম। কিন্তু তুর্য তাকে অবাক করে দিয়ে তেমন কিছুই করল না। উল্টো আরুষের কাঁধ ধরে বসালো বসার কক্ষের সোফায়। বাড়ির সকলকে উদ্দেশ্য করে বলল, তোমাদের সকলের সাথে আমার একটা জরুরি কথা আছে। উপস্থিত সকলেই উৎসুক হয়ে তাকালো তুর্যের পানে। তবে তাহমিনা বেগম বরাবরের ন্যায় একটু ফোড়ন কেটে বললেন, সেই তখন থেকে তো জরুরি কথা বলবে বলেই বসিয়ে রেখেছ আমাদের। এখন এত ভনিতা না করে বলে ফেলো কি বলতে চাও। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, আমি চাইছিলাম আরুষের সাথে ইরার বিয়েটা দিতে। থামল তুর্য। আবার বলল, এমন নয় যে আরুষকে তোমরা চেনো না, সবাই আরুষকে চেনো। আরুষ যথেষ্ট ভালো ছেলে। আমার যতদূর মনে হয় ইরার জন্য ওর থেকে ভালো ছেলে আর হবে না। তুর্যের হঠাৎ এহেন কথায় চমকালো উপস্থিত সবাই। আরুষ নিজেও বিস্ময়ের চরম সীমায় পৌঁছে গেছে এই মুহূর্তে। তুর্য এত ভালো কবে থেকে হলো? এভাবে বাড়িতে ডেকে এনে নিজে থেকে ইরার সাথে বিয়ের কথা বলছে। যেখানে আরুষকে তার শাস্তি দেওয়ার কথা, সেখানে বোনের সাথে বিয়ে দিতে চাইছে। ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আরুষের। এর মধ্যে নিশ্চয়ই অন্য কিছু আছে। আরুষ তুর্যের পানে চেপে বসল। একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, স্যার আপনি ঠিক কি করতে চাইছেন বলবেন একটু? তুর্য আরুষের ন্যায় ফিসফিসিয়ে জবাব দিল, তোকে বোন জামাই করতে চাইছি। কেন? ইরাকে তোর পছন্দ না? আরুষ উত্তর দেওয়ার জন্য মুখ খুলল, কিন্তু সে কিছু বলার আগেই মুখ খুললেন তাহমিনা বেগম। থমথমে কণ্ঠে তিনি বললেন, ইরা এখনো ছোট, এখনই ওর বিয়ের ব্যাপারে আমরা ভাবছি না কিছু। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে, গম্ভীর কণ্ঠে বলল, ইরা ছোট আর আমার বউ তো ছোট ছিল না, একদম খুনখুনে বুড়ি ছিল। মাত্র 10 বছর বয়সে পৃথার বাবা মায়ের হাত পা ধরে ওই ছোট মেয়েটাকে বিয়ের পিঁড়িতে উঠিয়ে দিতে তোমাদের বুক কাঁপেনি? আর এখন নিজেদের 17 বছর বয়সী মেয়েকে বিয়ে দিতে বুক কাঁপছে। নিজের মেয়েরা মেয়ে আর পরের মেয়েরা তো মেয়ে নয়, তাদের যেভাবে খুশি নাচানো যায়, তাই না? তুর্যের কথায় চুপ হয়ে গেল সবাই। ছেলেটা ভুল কিছু তো বলেনি। সেদিন সত্যি তারা ভুল করেছিল, যার দরুন ভুগতে হয়েছে ওই মেয়েটাকে। সকলের নিশ্চুপতার মাঝে উঠে দাঁড়ালো তুর্য। সকলের পানে একবার তাকিয়ে বলল, কি করবে ভেবে চিন্তে আমাকে জানিও। তোমাদের মেয়ে না দিলে আমি আরুষের জন্য অন্য মেয়ে দেখব। বেচারার কতদিন আইবুড়ো থাকবে। কথাটা বলেই লম্বা লম্বা পা ফেলে বসার কক্ষ থেকে প্রস্থান করল তুর্য। আর আরুষ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। এই লোক আবার হঠাৎ ওর বিয়ে নিয়ে এত মাতল কেন? কি চাইছে এ? বসার কক্ষ থেকে বেরিয়ে তুর্য সোজা গেল ইরার কক্ষের পানে। তার বউ সকালে তার উপর চোটপাট দেখিয়ে এই কক্ষে এসে ঘাঁটি গেড়েছে। এতক্ষণ সকলে বসার কক্ষে উপস্থিত থাকলেও এই দুই নারী উপস্থিত ছিল না। যেহেতু ইরার বিয়ের কথাই বলবে, তাই তুর্য আর তাদের বসার কক্ষে যেতে জোরাজুরি করেনি। তুর্য দাঁড়ালো ইরার দরজার সম্মুখে, হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, পৃথা, রুমে এসো তাড়াতাড়ি।
তুর্যের কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই দরজার ওপাশ থেকে উত্তর এলো, আমি যাব না, আপনি যান। তুর্য ভ্রু কুঁচকাল। নিজের ভদ্রতা বাদ দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকল সে। ইরাকে আদেশের সুরে বলল, তুই বাইরে যা তো। তুর্যের আদেশ দিতে দেরি, কিন্তু ইরার কক্ষ থেকে বেরিয়ে যেতে দেরি হলো না। ইরা বেরিয়ে যেতেই তুর্য এগিয়ে গিয়ে কক্ষের দরজাটা আটকে দিল। অতঃপর পৃথার পানে তাকিয়ে বলল, কি হয়েছে? সকাল থেকে রেগে আছো কেন? পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। থমথমে কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। তুর্য এগিয়ে গিয়ে পৃথার মুখোমুখি দাঁড়ালো। মেয়েটার একটা হাত নিয়ে নিল নিজের পুরুষালী দুই হাতের ভাঁজে। কোমল কণ্ঠে বলল, তোমার কি হয়েছে বলবে তো, না বললে আমি বুঝবো কিভাবে? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। ঝাঝালো কণ্ঠে বলল, আমাদের বিবাহবার্ষিকী ছিল আজ, কত প্ল্যানিং করেছিলাম, সব আপনি কাল এক রাতে ভেস্তে দিয়েছেন। তুর্য চমকালো। গোল গোল চোখে সে তাকালো পৃথার পানে। অবাক সুরে বলল, আজকে আমাদের বিবাহবার্ষিকী? পৃথার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। বিস্মিত দৃষ্টি নিয়ে বলল, আপনি আমাদের বিবাহবার্ষিকীর কথাও ভুলে গিয়েছেন, অথচ সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে হেদিয়ে মরেন। তুর্য হঠাৎই রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলল, ওই আরুষের বাচ্চার গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলব। ব্যাটা মির্জাফরের বংশধর, মাথায় একটা বাড়ি মেরেই আমার বিবাহবার্ষিকী ভুলিয়ে দিল। পৃথা ভ্রু কুঁচকাল। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আরুষ ভাই আপনার মাথায় বাড়ি মেরেছিল? আপনি না সড়ক দুর্ঘটনায় মাথা ফাটিয়েছেন? তুর্য অপ্রস্তুত হলো। রাগের মাথায় সে কি বলতে গিয়ে কি বলে ফেলেছিল। ঢোক গিলল তুর্য। আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, সড়ক দুর্ঘটনাতেই মাথা ফেটেছে। ওটা তো আরুষ সাথে ছিল, তাই বলছিলাম আর কি। কথাটা বলেই থামল তুর্য। দুই হাতে পৃথাকে জড়িয়ে নিল নিজের সাথে। দুষ্টু হেসে বলল, তুমি কি প্ল্যান করেছিলে বউ? নিশ্চয়ই আজকে এই শুভ দিনে আমাদের বাসরটা সারার চিন্তা ভাবনা করেছিলে, যা আমি গতকাল রাতেই সেরে ফেলেছি। একদম চিন্তা করো না বউ, আমরা কাল বাসর সেরেছি, আজ আবার সারব। ভবিষ্যতেও প্রতি রাতে বাসর সারব, একটা রাতও বাদ যেতে দেব না। রাত বেড়েছে। চারিদিকটা আধারে চাদরে মুড়ে নিস্তব্ধ হয়ে পড়েছে। হয়তো ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে সবাই। তবে আজ রাতটাতেও ঘুম নেই তুর্য এবং পৃথা নামক দুই নরনারীর আখিদয়ে। পৃথা আজ শাড়ি পরেছে, নিজেকে খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছে। যদিও আজকে রাতটা নিয়ে পরিকল্পনা ছিল অনেক, তবে তার কিছুই তুর্যের জন্য পূর্ণতা দিতে পারেনি। পৃথা খুব করে ভেবে রেখেছিল, ওই নাটক, সিনেমা কিংবা গল্পের ন্যায় আজ পুরো কক্ষটা সে মোমের আলোয় সাজাবে। সাথে নিজেও শাড়ি পরে সুন্দরভাবে সেজেগুজে তুর্যের নিকট ধরা দেবে। তুর্যকে চমকে দিয়ে সে লাজুক ভঙ্গিতে বলবে, ভালোবাসি প্রিয়। কিন্তু তার কিছুই হলো না আজ। কি হতো গতকালকের মাত্র একটা রজনী নিজেকে নিয়ন্ত্রণ করলে? কত রজনী তো নিয়ন্ত্রণে কাটালো, তা না, নিজেও নিয়ন্ত্রণ হারালো আর তাকেও উস্কে দিল। সকাল সকাল উঠে আবার পরিবারে লাগিয়ে দিল আরুষ আর ইরার বিয়ের কথাটা। সব মিলে একটা হযবরল অবস্থা। এর মধ্যে আবার নিজ কক্ষে বিবাহবার্ষিকীর আয়োজন করবে কখন? তপ্ত নিঃশ্বাস ফেলল পৃথা। তার সকল পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য যদিও লোকটার উপরে রাগ লাগছে ভীষণ, তবু আজ নিশ্চুপ রয়েছে। আজ এমন একটা দিনে আর কোনো রাগ, অভিমান, খারাপ লাগা নিয়ে থাকতে চায় না পৃথা। পেছনের সকল খারাপকে ভুলে সে নতুনভাবে জীবনটা শুরু করতে চায় তুর্যের সাথে। পৃথা নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে আয়নায় দেখে নিল আরেকটিবার। অতঃপর দরজার নিকটে গিয়ে খুলে দিল দরজাটা। মৃদু কণ্ঠে বলল, ভেতরে আসুন। তুর্য কক্ষের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। মূলত পৃথাই তাকে বের করে দিয়েছিল। শক্ত কণ্ঠে বলে দিয়েছিল, আমার সব প্ল্যানিংয়ে তো জল ঢেলেছেন, এখন অন্তত কিছুটা সময় বাইরে থেকে আমাকে উদ্ধার করুন। তুর্য আর কথা বাড়ায়নি।
এমনিও কম অন্যায় সে করেনি। সবচেয়ে বড় অন্যায় বিবাহবার্ষিকীর তারিখ ভুলে যাওয়া। এটা নিয়ে যে পৃথা এখনো কোনো ঝামেলা করেনি এই তো অনেক। তারপর যদি আবার বইয়ের কথাও না শুনে তবে আজ আর রক্ষা থাকবে না। পৃথার কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চোখ তুলে তাকালো তুর্য। অমনি থমকে গেল বেচারা। হৃদযন্ত্রের ক্রিয়া বেড়ে গেল আগের থেকে দ্বিগুণ হারে। সম্মুখে দাঁড়ানোয় কাকে দেখছে তুর্য? এই মুহূর্তে পৃথাকে তার নিকট কোনো পরীর তুলনায় কম লাগছে না। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো পৃথার পানে। উজ্জ্বল শ্যামবর্ণা শরীরে মেয়েটা একখানা লাল রঙের শাড়ি জড়িয়েছে আজ। এই শাড়িটা তারই কেনা। প্রথম দিন মেয়েটা এই বাড়িতে আসার পর যে জামা কাপড় পরিপূর্ণ লাগেজটা পৃথাকে সে দিয়েছিল, এটা তার মধ্যেই ছিল। আখিদয় মোটা করে কাজল লেপেছে পৃথা, ওষ্ঠদয় আবার হালকা গোলাপি লিপস্টিক লাগিয়েছে। মেয়েটার ওই উষ্ণ ওষ্ঠজোড়া তুর্যের নিকট যেন আরও উষ্ণ হয়ে উঠেছে এই সময়ে। ইচ্ছে করছে এখনই ওষ্ঠের উপরে হামলে পড়ে নিজের আয়ত্তে নিয়ে নিতে। তুর্য মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল কক্ষে, ভেতরে পৃথার পানে। দরজাটা লাগিয়ে দুই হাত বাড়িয়ে দিল মেয়েটাকে একটু জড়িয়ে ধরতে। পৃথা সরে গেল সাথে সাথে। কপট রাগ দেখিয়ে বলল, এখন না। তুর্য আশাহত হলো, অসহায় কণ্ঠে বলল, তাহলে কখন? পৃথা উত্তর দিল না কোনো। তুর্যের পানে এক পলক তাকিয়ে এগিয়ে গেল কক্ষে স্থান পাওয়া টেবিলের পানে। একটা বাক্স থেকে ছোট একটা কেক বের করে রাখলো টেবিলে। অতপর একটা মোমবাতি জ্বালিয়ে তাকালো আবার তুর্যের পানে। মৃদু হেসে বলল, শুভ বিবাহবার্ষিকী প্রিয় স্বামী। আমরা একে অপরের না হয়ে 8টা বছর কাটিয়ে দিয়েছি। পৃথার কথা শেষ হতে না হতেই তুর্য ফট করে বলল, 8 বছরের থেকে একটা রাত কম হবে, কারণ আমরা গত রাতে এক হয়ে গেছি। পৃথার মেজাজ বিগড়ালো। কথাটা বলার সময় কি সুন্দর একটা অনুভূতি ছিল পৃথার ভেতরে, অথচ এই পুরুষ মাত্র একটা বাক্যবান দিয়ে সেই অনুভূতি ধূলিসাৎ করে ছাড়ল। এর কি সর্বদা মুখটা চালাতেই হবে? 5টা মিনিটের জন্য এর মুখ বন্ধ রাখা যায় না? পৃথা দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, ওটা 8 বছরই হবে। কাল রাত 12টার পরে আপনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। সূর্য ওষ্ঠ প্রসারিত করে হাসল, দুষ্টুমির স্বরে বলল, বাহ, ভালোই হিসেব রেখেছ দেখছি। তা আর কি কি হিসেব রেখেছ? পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, থমথমে কণ্ঠে বলল, অনেক কিছুরই হিসেব রেখেছি। আগে কেকটা কাটি, তারপর বলছি। এদিকে আসুন। তুর্য এগিয়ে গেল টেবিলের নিকট, তবে সে পৃথার পাশে না দাঁড়িয়ে দাঁড়ালো পেছনে। আলতোভাবে মেয়েটার পেছন থেকে জড়িয়ে নিল নিজের সাথে। পৃথার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে টেবিলের উপরে রাখা প্লাস্টিকের ছুরিটা তুলে নিল হাতে। কেকের উপর আস্তে ধীরে সে ছুরিটা চালাতে চালাতে মেয়েটার কানে কানে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি বউ। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। কেক কাটার ছুরিটা ছেড়ে দিয়ে এক টুকরো কেক হাতে তুলে নিল সে। তুর্যের মুখের সম্মুখে ধরে বলল, ভালোবাসি প্রিয়। তুর্য পরম তৃপ্তি নিয়ে কেকের টুকরোটা মুখে পুরে নিল। নিজেও এক টুকরো কেক তুলে ধরল পৃথার মুখের সম্মুখে। পৃথা হাঁ করল কেক খাওয়ার জন্য, কিন্তু তুর্য কেকের টুকরোটা পৃথার মুখে না দিয়ে লাগিয়ে দিল গালে। হকচকিয়ে উঠল পৃথা, ফুঁসে উঠে তাকালো তুর্যের পানে। কপট রাগ দেখিয়ে বলল, এটা কি করলেন আপনি? তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকালো পৃথার পানে। একটু ঝুঁকে পৃথার গালের সাথে নিজের গাল লাগিয়ে দিল। কেকের তৈলাক্ত ক্রিমের অবস্থান নিজের গালে নিয়ে নেশালো কণ্ঠে বলল, ভালোবেসেছি। পৃথার শিউরে উঠল, কেঁপে উঠল তার বক্ষস্থল। হাত বাড়িয়ে মেয়েটা খামচে ধরল স্বামীর বাহু। সূর্য টুক করে একখানা চুমু খেলো পৃথার গালে, অতপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তোমার জন্য একটা জিনিস আছে। পৃথা ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, কি? সূর্য উত্তর দিল না পৃথার কথার। পা বাড়িয়ে সে এগিয়ে গেল আলমারির নিকট। আলমারির উপর থেকে একটা গোলাপি রঙা লাগেজ নামিয়ে রাখল পৃথার সম্মুখে।
শান্ত কণ্ঠে বলল, এটা তোমার। আমি যখন দেশে ফিরেছিলাম তখন এনেছিলাম। পৃথা কৌতূহল অনুভব করল। উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, কি আছে এতে? তুমি খুলে দেখো। পৃথা দেরি করল না। বেশ উৎসুক হয়ে খুলল লাগেজটা। সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে এলো অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল সহ আরও অসংখ্য মেয়েলি সামগ্রী। পৃথার চোখ জোড়া চকচক করে উঠল। উৎফুল্ল কণ্ঠে বলল, এসব আমার? সূর্য মুখ বাঁকালো, ঠোঁট কামড়ে বলল, না, আমার মুরগির বাচ্চার মতো বইয়ের। পৃথা ভেঙচি কাটল। চটপট করে চকলেটগুলো খুলে খেতেও শুরু করে দিল। অনেক দিন আগে চকলেটগুলো আনলেও যেহেতু খোলা হয়নি তাই ভালোই ছিল সেগুলো। স্ত্রীর বাচ্চাদের ন্যায় এমন কর্মকাণ্ড দেখে হাসল তুর্য। এগিয়ে গিয়ে বসল পৃথার পাশে। ওষ্ঠে সূক্ষ্ম হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, একা একাই খাবে? আমাকে একটু দেবে না? পৃথা চট করে একটা চকলেট এগিয়ে দিল তুর্যের পানে। স্বাভাবিক কণ্ঠেই বলল, নিন। আমার এই চকলেটে হবে না, অন্য চকলেট লাগবে। তুর্যের ঘোর লাগা কণ্ঠস্বর। পৃথা থমকালো। 2 সেকেন্ড লাগলো তার কথাটা মস্তিষ্কে ধারণ করতে। তুর্যের কথার মানে বুঝতে পেরে লাজে রাঙা হলো মেয়েটা। সরে যেতে চাইল তুর্যের পাশ থেকে, কিন্তু তুর্য তাকে যেতে দিল না। কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। হাত বাড়িয়ে আলতোভাবে ধরল স্ত্রীর থুতুনি। বল প্রয়োগে মুখটা একটু তুলে বলল, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে বউ। পৃথা লজ্জা পেল আরও। নিজের চোখ জোড়া নামিয়ে নিল সাথে সাথে। তুর্য একটু একটু করে এগিয়ে গেল মেয়েটার ওষ্ঠের পানে। খুব যত্নে ওষ্ঠজোড়া আঁকড়ে নিল নিজ ওষ্ঠের ভাঁজে। পৃথা নিজের আখিদয় বন্ধ করে নিল পরম আবেশে। আগে পিছে আর না ভেবে মত্ত হলো স্বামীর ভালোবাসায়। সময় প্রবাহমান। এরই মধ্যে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ আরুষ এবং ইরার আক্তের তারিখ। সেদিন পরিবারে আরুষ এবং ইরার বিয়ের কথাটা তুলে দেওয়ার পরে পরিবারের সকলে বিষয়টি নিয়ে ভেবেছে বেশ। আরুষ ভালো ছেলে, এমন ছেলেকে মেয়ে দেবে না খুব কম লোকই আছে। ইরার কাছেও বিয়ের ব্যাপারে মতামত জানতে চাইলে সে হ্যাঁ বলে দিয়েছে এক বাক্যে। যেখানে মেয়ে নিজেই রাজি সেখানে আর ঝামেলা করে লাভ কি। তবুও বাড়ির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এখন বিয়ের কথা পাকাপাকি করে রাখবে, পরে ইরার এইচএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে দেবে। কিন্তু বাদ সাধল তুর্য। সে বেশ মরিয়া হয়ে উঠেছে আরুষ আর ইরার বিয়ের জন্য। তার মাতামাতি দেখে মনে হয় এ যেন আরুষের বিয়ে নয়, তার নিজেরই বিয়ে। তুর্যের এক কথা, তুলে নেওয়া পরে হোক, কিন্তু আগটা এখনই হয়ে যাক। বাড়ির লোকও শেষ পর্যন্ত তার জোড়াজুড়িতে মেনে নিয়েছে বিষয়টা। সে অনুপাতে আজ আরুষ এবং ইরার বিয়ের দিন ধার্য করা হয়েছে। সন্ধ্যার সময়টা অতিবাহিত হয়ে কেবলই রাতের পানে পা বাড়িয়েছে। আরুষ বেশ পরিপাটি হয়ে সেজেগুজে নিজের বাড়ির লোকেদের নিয়ে চলে এসেছে তুর্যদের বাড়িতে। আজ তার বিয়ে, তাও প্রিয় নারীর সাথে। তাদের প্রেম হলো না, পাশাপাশি বসে 2-4টা কথা হলো না, অথচ খুব অল্প সময়ের মধ্যেই নিজের করে নিতে পারছে প্রেয়সীকে। ভাবতেই প্রশান্তিতে ভরে যাচ্ছে আরুষের হৃদয়। এই প্রথম ছেলেটার মনে হলো তুর্য ভীষণ ভালো। তার থেকে উত্তম পুরুষ আর এই পৃথিবীতে নেই। আরুষদের আসার পরপরই তাদের বসিয়ে দেওয়া হয়েছে বসার কক্ষে। কাজী সাহেবও চলে এসেছে ইতিমধ্যে। এখন শুধু আসার বাকি ইরার, তাও পৃথা নিয়ে আসছে। খানিক বাদে ইরাকে নিয়ে পৃথা প্রবেশ করল বসার কক্ষে। ইরার ফর্সা শরীরে আজ গোলাপি রঙা একখানা শাড়ি জড়ানো হয়েছে। মাথায় ঘোমটা, মুখে সাজগোজের প্রলেপ নেই মোটেই। আরুষ যেন থমকে গেল ওখানেই। হৃদস্পন্দনের গতি বেড়ে গেল তার। আজে কোন ইরাকে সে দেখছে? শাড়িতে কোন নারীকে এতটা সুন্দর লাগতে পারে তার জানা নেই। আরুষের চিন্তা ভাবনার মধ্যেই পৃথা ইরাকে বসালো আরুষের পাশে। অতঃপর নিজেও ইরার পাশে বসবে, ঠিক তখনই চোখ গেল তার অপর পাশে তুর্যের পানে। আর ঠিক এই সুযোগটাই নিল তুর্য। সে যেন এতক্ষণ অপেক্ষায় বসেছিল একটাবার পৃথার তাকানোর জন্য।
বেচারি তাকানোর সাথে সাথেই সকলের অগোচরে তুর্য একখানা উড়ন্ত চুমু ছুঁড়ে মারল বইয়ের পানে। বুকে হাত দিয়ে ঠোঁট নাড়িয়ে বুঝালো, চলো আরেকবার বিয়ে করে ফেলি, আর তারপর আরেকবার বাসর। পৃথা চোখ গরম করে তাকালো তুর্যের পানে। লোকটা ইদানিং নির্লজ্জ হয়ে যাচ্ছে ভীষণ। স্থানকাল পাত্র সব বিবেচনা হারিয়েছে। পৃথাকে চোখ গরম করে তাকাতে দেখেও থামল না তুর্য। একের পর এক নির্লজ্জ ধাঁচের ইশারা করেই যাচ্ছে। পৃথা তুর্যের পানে খেয়াল করতে করতে হঠাৎই ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব বেশ নম্র কণ্ঠে ইরাকে বললেন, বলুন মা, কবুল। ইরা হাঁসফাঁস করে উঠল, খামচে ধরল পৃথার এক হাত। কেমন অদ্ভুত এক অনুভূতিতে ছেয়ে গেছে মেয়েটার মন প্রাণ। আরুষকে যেদিন এই বাড়িতে প্রথম দেখেছিল ইরা, সেদিনই ছেলেটার প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করেছিল তার হৃদয়ে। তারপর আস্তে আস্তে সেই ভালো লাগা ভালোবাসায় পরিণত হলো। অনেকবার আরুষকে নিজের মনের কথা জানাতে গিয়েও ভয়ে পিছিয়ে এসেছে মেয়েটা। লোকটা নিতান্তই ভদ্র এবং সভ্য ধাঁচের। সে যদি না মেনে নেয় ওকে, ভালো না বাসে, তখন কি হবে? প্রিয় মানুষটার কণ্ঠে ভালোবাসি না এই বাক্যটা শোনার মতো শক্তি ছিল না ইরার। তাই সে আরুষকে ভালোবাসলেও তা প্রকাশে ছিল ভীত। অথচ আজ দেখো, সুন্দর এক ভাগ্যের চাওয়ায় নিজ প্রিয় পুরুষটার পাশেই বসে রয়েছে বউয়ের সাজে। আর খুব অল্প সময়ের মধ্যে হয়তো সে হয়েও যাবে আরুষের, শুধুমাত্রই আরুষের। ইরার আকাশ পাতাল চিন্তাভাবনার মধ্যেই আবারও ভেসে এলো কাজী সাহেবের কণ্ঠস্বর। কাজী সাহেব নম্র কণ্ঠে আবার বললেন, বলুন মা, কবুল। ইরা এবার আর নিজের ভাবনা চিন্তায় সময় ব্যয় করল না। থেমে থেমে উচ্চারণ করল, কবুল কবুল কবুল। সাথে সাথেই চারদিকে সমস্বরে প্রতিধ্বনিত হলো আলহামদুলিল্লাহ। এরপর কাজী সাহেব আরুষকে কবুল বলতে বললে সে সময় নিল একটু। সে তো আর তুর্যের ন্যায় নির্লজ্জ নয়, তাই চারদিকে একবার দৃষ্টি ঘুরিয়ে থেমে থেমে বলল, কবুল কবুল কবুল। ঝামেলাবিহীন সুন্দর সুষ্ঠুভাবে বিয়েটা সম্পন্ন হলো আরুষ এবং ইরার। বিয়ে সম্পন্ন হওয়ার পর তুর্যদের বাড়িতে ছোটোখাটো একটা খাবারের আয়োজনও করা হয়েছিল সকলের জন্য। আরুষদের বাড়ির সকলে খাওয়া দাওয়া শেষ করে এসে বসলো বসার কক্ষের সোফায়। এবার তাদের যাওয়ার পালা। এক এক করে সোফা থেকে সকলে উঠে চলে গেলেও আরুষ উঠছে না, ঠায় বসে রয়েছে লোকটা। তুর্য ভ্রু কুঁচকে তাকালো আরুষের পানে, চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, তুই উঠছিস না কেন? এখনো এখানে বসে আছিস কোন দুঃখে? আরুষ ঠিক কী উত্তর দেবে ভেবে পেল না। আজ তার আক্ত হয়েছে। অন্তত একটু সময়ের জন্য হলেও তো ইরার সাথে দেখা করতে দেবে তাকে। বিয়ের আগে মেয়েটার সাথে তেমন কথা হয়নি আরুষের। এখন বিয়ে হয়েছে, তাই এইটুকু সুযোগ তো অন্তত তাকে দেওয়া উচিত। তাছাড়া তাহমিনা বেগমও বলেছেন আরুষকে আজ থেকে যেতে। হয়তো একটু সময় নয়, আজ পুরো রাতটাই ইরাকে কাছে পাবে সে। সেই আশাতেই সোফায় বসেছিল বেচারা। কিন্তু এই তুর্য নামক প্রাণীর সম্মুখে নিজের মনের আশার কথা সে কি করে বলবে? আরুষ আমতা আমতা শুরু করলো। কিছু একটা বলার জন্য মুখ খোলার আগেই তাহমিনা বেগম এসে উপস্থিত হলেন ওই স্থানে। তুর্যের মুখ পানে তাকিয়ে বললেন, ও আজ থাকবে আমাদের বাড়িতে। বিয়ে যেহেতু হয়েছে, দুজন দুজনের সাথে একটু কথা বলার জন্য হলেও ওদের সময় দেওয়া প্রয়োজন। আরুষ খুশিতে গদগদ হলো। যাক, এবার অন্তত নিজের প্রেয়সী নিকটে যাওয়ার সুযোগ পাবে সে। তবে আরুষের এই খুশি বোধহয় সহ্য হলো না একজনের। কপাল কুঁচকে তুর্য বলল, এসব কি ধরনের কথা মা? আকতের তারিখ আমি ঠিক করেছি, তাহলে তোমাদের যে কোনো সিদ্ধান্ত আমাকে জানিয়ে নেওয়াই উচিত ছিল। মানে? তাহমিনা বেগমের প্রশ্নে কুটিল হাসল তুর্য। মাকে বোঝানোর উদ্দেশ্যে বলল, ইরার সামনে পরীক্ষা মা। বিয়েটা হয়েছে বলেই যদি ওদের একসাথে থাকতে দাও, একসাথে সময় কাটাতে দাও, তাহলে এর প্রভাব ইরার মনে পড়বে। মেয়েটার বয়স কম, স্বামীর সান্নিধ্যে গেলে ওর মনোযোগ সম্পূর্ণরূপে স্বামী সংসারের দিকে যাবে। পড়াশোনায় কিন্তু আর মন বসবে না। থামল তুর্য, আবার বলল,
বিয়ে যখন হয়ে গেছে, সারা জীবন পড়ে আছে ওদের একসাথে থাকার জন্য। অথচ পরীক্ষায় যদি একবার ফেল করে তাহলে আমাদের যে সম্মানটা হারাবে তা কিন্তু আর ফিরে আসবে না মা। তাহমিনা বেগম মনোযোগ দিয়ে শুনলেন ছেলের কথা। ছেলে তার ভুল বলেনি একটা কথাও। ইরার কিশোরী হৃদয়, এই বয়সটা তারাও অতিবাহিত করে এসেছে। এই বয়সে মেয়েদের বিবেকের তুলনায় আবেগ কাজ করে বেশি। প্রিয় পুরুষ, স্বামী, সংসার এসব সম্পর্কে নতুন নতুন অনুভূতির জন্ম দেয় হৃদয়ে। সেই হিসেবে এখন আরুষ আর ইরাকে একসাথে থাকতে না দেওয়াই শ্রেয়। তাহলে এর প্রভাব ইরার পড়াশোনার উপরে পড়বে। কিন্তু আরুষকে বা সে কীভাবে বাড়িতে যেতে বলবে? নতুন জামাই তাকে একবার থাকতে বলে পর মুহূর্তে বাড়িতে যেতে বলতে পারে? বিষয়টা খারাপ দেখায়। তাহমিনা বেগম আমতা আমতা করলেন, ইতস্তত করে বললেন, কিন্তু মায়ের এইটুকু কথাতেই বাকিটা বুঝে নিল তুর্য। আরুষকে টেনে টুনে সোফা থেকে তুলে দাঁড় করালো। কাঁধে হাত রাখলো বেচারার। মায়ের পানে তাকিয়ে বলল, তুমি একদম চিন্তা করো না মা, ও আমার সহকারী কম বন্ধু বেশি। ওকে আমি একটা কথা বললে ও জীবন দিয়ে হলেও তা রাখবে। কণ্ঠে তোলা কথার পরিসমাপ্তি ঘটিয়ে আরুষকে টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যেতে উদ্যত হলো তুর্য। আর আরুষ বেচারার মাথা বোধহয় ঘুরছে এই মুহূর্তে। এ কোন তুর্যকে দেখছে সে? একটু আগে যে লোক আরুষের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হয়ে ধরা দিল, এখন সে সবচেয়ে বড় শত্রুর ভূমিকা পালন করছে। এই ছিল এই লোকের পেটে পেটে। এর জন্যই বোধহয় এত তাড়াহুড়ো করে তুর্য তাদের বিয়েটা দিয়েছিল। অথচ আরুষ ভেবেছিল তুর্য ভালো হয়ে গেছে। এই পৃথিবীতে তুর্য ব্যতীত উত্তম পুরুষ আর কেউ নেই। আরুষের হৃদয় কেঁদে উঠল। তীব্র ব্যথা নিয়ে গেয়ে উঠল, সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে আপন কে যে পর হলো রে। আরুষের উথাল পাথাল চিন্তা ভাবনার মধ্যেই বাড়ির বাহিরে বেরিয়ে এলো তারা। তুর্য আরুষের কাঁধ থেকে হাত সরিয়ে ভদ্র বাচ্চাদের ন্যায় বলল, রাত অনেক হয়েছে, এখন বাড়ি চলে যা। নিজের একলা বিছানায় হাত পা ছড়িয়ে জব্বর একটা ঘুম দে। আরুষের বুক ফেটে চৌচির অবস্থা। বিয়ের পরও একলা বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমানোর উপদেশ দিল এই পুরুষ। এর হৃদয়ে কি একটু দয়ামায়া বলতে কিচ্ছু নেই? কেন করলো এই লোক এমন? আরুষের হৃদয়ে ভয়ের তুলনায় বহিনা হাহাকারের পরিমাণ বাড়ল। কণ্ঠে সাহস এঁটে সে বলল, আমার সাথে এটা কেন করলেন স্যার? তুর্য ভ্রু কুঁচকাল, কপালে ভাঁজ ফেলে শুধালো, কি করেছি আমি? এই যে আমাকে বিয়ে করতে না করতেই বউ ছাড়া করলেন। আরুষের অসহায় কণ্ঠস্বর। তুর্যের চোখ মুখে গম্ভীর ভাব ফুটে উঠল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, ছি ছি আরুষ, তোকে দেখে আমার লজ্জা হচ্ছে। আমার মতো একজন নম্রভদ্র লাজুক পুরুষের সাথে থেকে তুই এতটা নির্লজ্জ কবে থেকে হলি? বিয়ে করতে না করতেই বউয়ের কাছে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছিস। হতবম্ব হলো আরুষ। সে নির্লজ্জ আর তুর্য লাজুক, এ কেমন ভয়ঙ্কর কথা! এই কথা শোনার আগে তার কান বন্ধ হয়ে গেল না কেন? আরুষ হতবাক কণ্ঠেই বলল, আমি নির্লজ্জ? তুর্য কপাল টান টান করে তাকালো। বেশ গৌরবের সাথেই বলল, তা নয় তো কি? আমাকে দেখ, দেখে কিছু শেখ। বিয়ে করেও টানা ৮ বছর ব্যাচেলর জীবন কাটিয়েছি। আমার মতো ধৈর্যশীল, সুশীল, ভদ্র, লাজুক পুরুষ তুই এই দেশে কেন, এই পৃথিবীতেও পাবি না। আমাকে তো নোবেল দেওয়া উচিত। শুধুমাত্র সিক্রেট মিশনে থেকে নিজের সব কিছু লুকিয়ে রেখেছি বলে এখন নোবেলটা পাচ্ছি না। কথাটা বলেই থামল তুর্য। বিড়বিড়িয়ে বলল, ভাগ্যিস রাত ১২টার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, নয়তো মাত্র অল্প সময়ের জন্য এই ৮ বছরের রেকর্ডটা মিস হয়ে যেত। আরুষ তুর্যের বিড়বিড়িয়ে বলা কথাগুলো শুনল না, তবে আগের বলা কথা ঠিকই শুনেছে। আরুষ জানে ওই ৮ বছরের কথা মিথ্যে নয়, তাই আর সে কথা বাড়ালো না। কিন্তু একটা খটকা থেকেই যায়। তুর্য এমনি যেমনই হোক কারণ ছাড়া কিচ্ছু করে না। আরুষকে যে তুর্য ইরার কাছ থেকে নিজের পূর্ব পরিকল্পনা মাফিক সরিয়েছে তা সে ঠিক বুঝতে পেরেছে। এত বড় অফিসার হয়েও যদি এইটুকু সে বুঝতে না পারে তবে সে কেমন অফিসার?
আরও সরু দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। সন্দিহান কণ্ঠে শুধালো, সত্যি করে বলুন তো স্যার, আমার বাসর ঘরে আপনি আঘাতটা কেন হানলেন? তুর্য হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কি ভেবেছিস আমি সব ভুলে গেছি? রাজশাহীতে বইয়ের হাত কেটে যাওয়ায় তার সেবা যত্ন করে একটু কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু তুই এসে ব্যাগরা দিয়েছিলি, আর তারপর আমার মাথায় বাড়ি। একটা কথাও ভুলিনি আমি, প্রতিটা কথাই মনে রেখেছি। এখন নিজের বোনের সাথে বিয়ে দিয়ে পাই টু পাই হিসেব নেব সব কিছুর, প্রস্তুত থাক। কথাটা বলেই তুর্য চলে গেল ঘরের ভেতরে। হতবম্ব হয়ে ওই স্থানেই দাঁড়িয়ে রইল আরুষ। তুর্যের বউয়ের সাথে কাটানো মুহূর্তে একটু বাগড়া দেওয়া আর ভুলবশত মাথায় একটা আঘাতের জন্য এত বড় একটা শাস্তি দিয়ে দিল আরুষকে। সোজা একদম তার বাসর ঘরে আঘাত করে দিল। এই তুর্যের বোনকে বিয়ে করে আর কি কি তার কপালে আছে সৃষ্টিকর্তাই জানে। আরুষের বুক ভারী হলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, একটা ভুল সারা জীবনের কান্না। পুরো বাড়িতে উৎসব লেগেছে, চারদিকে হৈ হৈ রই রই অবস্থা। ইরার আর আরুষের বিয়ের দিনক্ষণ এগিয়ে এসেছে যে, সময়ের প্রবাহমান গতিতে এর মধ্যেই অতিবাহিত হয়েছে বেশ কয়েকটি মাস। পৃথা এবং ইরার এইচএসসি শেষ হয়েছে, রেজাল্টও চলে এসেছে ইতোমধ্যে। মোটামুটি ভালো রেজাল্ট করেছে দুজনেই। আর এদিকে আরুষও তার পরিবারকে দিয়ে ইরাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার চাপ দিচ্ছে। তাই আর দেরি করতে চাইল না কেউই। এমনি এই পরীক্ষা করে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সামনের সপ্তাহে আরুষ এবং ইরার আনুষ্ঠানিক দিন ধার্য করা হয়েছে। আর তার আগের দিন গায়ে হলুদ। সে অনুপাতে ইতিমধ্যে বাড়িতে অতিথিদের আগমনও শুরু হয়ে গেছে। তুর্যও ছিল আজ বাড়িতেই, বসার কক্ষে বসেছিল সবার সাথে। যদিও তার নজর রান্নাঘরের দিকে, কারণ সেখানে যে বেচারার এক এবং একমাত্র বউ কোমরে ওড়না বেঁধে রান্নার কাজ সামলাচ্ছে। তুর্যের পৃথার পানে উকিঝুঁকির মধ্যেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। তুর্য রান্নাঘরের পানে দৃষ্টি রেখেই কল ধরে মোবাইলটা কানে ধরল। মুহূর্তেই চোখ মুখের রং পাল্টে গেল ছেলেটার। শক্ত কণ্ঠে বলল, আসছি আমি। শহরের বেশ বড়সড় এক আবাসিক হোটেলের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে তুর্য এবং আরুষ। যতদূর তথ্য পেয়েছে শাহিন মির্জার বস খলিল ভূঁইয়া, অর্থাৎ এই ড্রাগস পাচার, হেরোইনের ব্যবসা, নারী পাচার এইসবের মূল হোতা এই হোটেলেই গা ঢাকা দিয়েছে। আর তাকে ধরতে এখানে ছুটে আসা আরুষ এবং তুর্যের, তাদের এই মিশনে চিহ্নিত করা প্রায় সকল অপরাধীকেই ধরেছে তারা। এখন শুধুমাত্র বাকি আছে খলিল ভূঁইয়া। একে ধরতে পারলেই এই মিশন সম্পূর্ণ হবে। আরুষ এবং তুর্য ইতিমধ্যে হোটেলের চারদিক থেকে নিজেদের ফোর্স তারা ঘিরে ফেলেছে। এখন শুধুমাত্র তাদের ভেতরে ঢোকার অপেক্ষা। আরুষ এবং তুর্য দেরি করল না বেশি। চারদিকটা একবার পর্যবেক্ষণ করে ঢুকে পড়ল হোটেলের ভেতরে। ম্যানেজারের সাথে কথা বলে খলিল ভূঁইয়ার কক্ষের ডুপ্লিকেট একটা চাবি নিয়ে গেল সেদিকে। খুব সাবধানে চাবি দ্বারা কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকতেই চমকে উঠল আরুষ এবং তুর্য। এ কি, এ কোথায় এসে পড়েছে তারা? এই কক্ষ দেখে তো মনে হচ্ছে কোনো বাসর ঘর। চারদিক ফুল এবং ফুলের পাপড়ি দ্বারা সাজানো। তুর্য হতবাক হলো। আরুষের পানে তাকিয়ে বলল, আমি ঠিক কক্ষে এসেছি তো আরুষ? তুর্যের কথা শেষ হতে না হতেই আরুষ বাইরের দিকে দৌড় দিল। দরজায় রুম নাম্বারটা ভালোভাবে পর্যবেক্ষণ করে আবার ছুটে এসে দাঁড়ালো তুর্যের পাশে। আশেপাশে তাকিয়ে বলল, আমাদের তো এই রুমটার কথাই বলা হয়েছিল স্যার। তুর্য ভ্রু কুঁচকাল। সন্দিহান দৃষ্টিতে চোখ বুলালো আশেপাশে। হোটেল কক্ষে শুভ্র রঙা বিছানাটা সাজানো হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। আবার সুন্দর স্বচ্ছ কৃত্রিম আলোর ব্যবস্থাও করা হয়েছে। এমন এক কক্ষে খলিল ভূঁইয়া আছে। এই ব্যাটার কি বুড়া বয়সে বাসরের শখ জেগেছে নাকি? তুর্যের ভাবনা চিন্তার মাঝেই হঠাৎ খট করে একটা শব্দ ভেসে এলো তাদের কর্ণে। শব্দের উৎস খুঁজতে তুর্য এবং আরুষ তাকালো সেদিকে। সাথে সাথে আখিদয় বড় বড় হয়ে গেল দুজনের। এ তারা কোথায় এসে পড়ল? এক রমণী খোলামেলা একখানা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে তাদের সম্মুখে।
শরীরের প্রায় প্রতিটা ভাঁজই নাইটির উপর থেকে দৃশ্যমান। সূর্য নিজের চোখ নামিয়ে নিল, আতঙ্কিত কণ্ঠে বলল, নাউজুবিল্লাহ। আরুষ ঢোক গিলল। মেয়েটির দিক থেকে চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। সূর্যের পাশে একটু চেপে দাঁড়িয়ে মিনমিনে কণ্ঠে শুধালো, এই মেয়েটার গায়ের নাইটিটা কি গুলিস্থানে পাওয়া যাবে স্যার? সূর্য ভ্রু কুঁচকাল। আরুষের পানে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? এই খোলামেলা নাইটি দিয়ে তুই কি করবি? আরুষ এলোমেলো দৃষ্টি ফেলল, ইতস্তত করে বলল, 2 দিন পরই তো আমার বিয়ে, বাসরাতে বউকে উপহার দিতাম আর কি। সূর্য হতবম্ব হলো। হতবাক কণ্ঠে সে বলল, বাসরাতে বউকে উপহার দিবি তাও গুলিস্থানের নাইটি? আরুষ কাচুমাচু করল, আমতা আমতা করে বলল, কি করব বলুন স্যার, ইরা তো আপনারই বোন, আপনার রক্ত বইছে ওর শরীরে, এই রক্তের উপরে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই আমার। বাসর ঘরে বউকে উপহার দেওয়ার জন্য বড় শপিং মল থেকে অনেক টাকা খরচ করে না হয় নাইটি কিনলাম, পরে দেখা গেল আপনার বোন নাইটি সহ আমাকে ধাওয়া করছে, নয়তো দেখা গেল বাসর ঘরে আমার মুখের উপর নাইটি ছুঁড়ে মেরেছে, তখন কি হবে? তার থেকে গুলিস্তান থেকে অল্প দামে নাইটি কিনে দেব, সে ছুঁড়ে মারবে আমার মুখে আর আমি ছুঁড়ে মারব আপনার কক্ষে। সূর্য দাঁতে দাঁত চাপল, কটমট করে তাকালো আরুষের পানে। শক্ত কণ্ঠে কিছু বলবে তার আগেই মেয়েটি এসে দাঁড়ালো সূর্যের মুখোমুখি। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিতে চাইল সূর্যের বক্ষস্থল। সাথে সাথেই ছেলেটা ছিটকে দূরে সরে গেল, চেঁচিয়ে বলল, দূরে থাক বেয়াদব মেয়ে মানুষ, আমার ঘরে বউ আছে। মেয়েটা তবুও দমল না। নিজের কাঁধ থেকে নাইটির এক হাতা একটু নিচে নামিয়ে কামুক দৃষ্টিতে তাকালো সূর্যের পানে। ওষ্ঠ কামড়ে বলল, ঘরে বউ আছে আর আমরা আছি বাইরে, আমাদেরও একটু সময় দাও বাবু। সূর্য চেঁচিয়ে উঠল, নাক মুখ কুঁচকে বলল, আমার মা আছে, নতুন করে কোনো মায়ের দরকার নেই, দূরে সর বেয়াদব মহিলা। মেয়েটা যেন আহাম্মক বনে গেল সূর্যের কথায়। এসব কি বলছে এই ছেলে? মেয়েটা কিছুটা অবাক কণ্ঠেই বলল, আমি তোমার মা হতে যাব কোন দুঃখে? এসব কি বলছো তুমি? মা যখন হতে চাইছিস না তাহলে বাবু কেন বললি বেয়াদব মহিলা? কোন দিক থেকে আমাকে তোর বাবু মনে হয়? আমার বিয়ে হয়েছে 8 বছর, এতদিন বউয়ের কাছে থাকলে তোর মতো 2-4টা বাবু বাপ বাপ করে আমার আগে পিছে হাউমাউ করে কাঁদত। মেয়েটার মাথা ঘুরে উঠল যেন। এ কার পাল্লায় পড়ল সে? সাথে কিছুটা অপমানিত বোধ করল, তবে কিছু করার নেই যে, তাকে যে কাজ দেওয়া হয়েছে তা তো করতেই হবে। এই কাজের বিনিময়ে সে মোটা অঙ্কের টাকাও নিয়ে ফেলেছে ইতিমধ্যে। মেয়েটা আবারও এগিয়ে গেল সূর্যের পানে, রসিয়ে রসিয়ে বলল, তুমি না বড্ড রসিক পুরুষ, আমার তোমাকে ভালো লেগেছে ভীষণ। সূর্য ওষ্ঠ বাঁকালো, নাক মুখ কুঁচকে বলল, কিন্তু তোকে আমার মোটেই পছন্দ হয়নি, দূরে সর আমার থেকে। মেয়েটি মানল না সূর্যের কথা, তবুও এগিয়ে যেতে শুরু করলো ছেলেটার পানে। সাথে সাথেই সূর্য তার পেছনে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। ঝড়ের গতিতে ধরল মেয়েটির মাথায়, বাঁকা হেসে বলল, তুই ভুল মানুষের কাছে এসে পড়েছিস, আর তোকে যারা এখানে পাঠিয়েছে তারাও হয়তো ভুলে গেছে আমি কে। থামল সূর্য, আবার বলল, স্ক্রিপ্ট ভালো ছিল, তবে বড্ড পুরনো। এসব ওই নাটক সিনেমাতে দেখতে দেখতে মানুষের মুখস্থ হয়ে গেছে, তোদের অন্তত নতুন কিছু ট্রাই করা উচিত ছিল এবার। সূর্যকে এভাবে মাথায় বন্দুক ঠেকাতে দেখে ঘাবড়ে গেল মেয়েটা। মৃত্যুর ভয়ে বুক কেঁপে উঠল তার। ঢোক গিলে বলল, আমাকে দয়া করে মারবেন না স্যার, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে, আপনাদের আর বিরক্ত করব না। সূর্য হাসল, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এই তো লাইনে এসেছিস, এখন মানে মানে বলে ফেলতো, তোকে এখানে কে পাঠিয়েছে? মেয়েটি ভীত হলো, এলোমেলো দৃষ্টি ফেলে বলল, কেউ না, আমি নিজে এসেছি। সূর্য চেতে গেল, দাঁতে দাঁত চেপে বলল, বলবি নাকি এখনই গুলি করে তোর খুলি উড়িয়ে দেব? মেয়েটা এবার ভীত হলো আরও, আতঙ্কিত কণ্ঠে বলল,
বলছি বলছি, বল। মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, খলিল ভূঁইয়া। তুর্য বন্দুক নামিয়ে ফেলল মেয়েটির কপাল থেকে। আরুষের পানে তাকিয়ে বলল, দুজন নারী সদস্যকে ডাক, এটাকে নিয়ে উত্তম মধ্যম দিতে বল কিছু। দেখ মুখ থেকে আরও কিছু বের হয় কিনা। সময় যতটা অতিবাহিত হচ্ছে আরুষ এবং ইরার বিয়ের দিনও ততটা ঘনিয়ে এসেছে। বাড়ির সকলে ইতোমধ্যে শপিংয়ে নেমে পড়েছে। বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। যদিও তুর্যের বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তাদের, কিন্তু তারপর যা ঝামেলা হলো তাতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটেছে অনেক আগেই। আগে একদিন শপিংয়ে এলো, আজ আবারও বাড়ির সকল মহিলারা জোট বেঁধে চলে এসেছে শপিং মলে। টুকটাক সবারই কিছু কেনাকাটা বাকি ছিল, তাই আর কি। তবে মলের ভেতরে ঢোকার আগেই রাস্তায় বেশ বড়সড় একটা জটলা চোখে পড়ল সকলের। এখানে আবার কি হয়েছে? মারামারি লেগেছে নাকি? আশেপাশে জনমানবের আলোচনা শুনে তো তাই মনে হচ্ছে। পৃথা উকিঝুঁকি মেরে ভেতরের ভিড়ের দিকটা দেখার চেষ্টা করল। আবছায়ায় হঠাৎ কাউকে দেখে ভীষণ চমকালো সে। কাকে দেখেছে সে? সূর্য। পরক্ষণেই নিজের ভাবনাটাকে নিজেই ধিক্কার জানালো মেয়েটা। সূর্য এখানে কিভাবে আসবে? সকালেই তো অফিসে যাই বলে বেরিয়ে গেল, তাহলে এখানেই মারামারির মধ্যে কোথা থেকে আসবে? তবে কথাটা যতই সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করুক না কেন, মনটা যেন কিছুতেই মানতে চাইছে না। মনে হচ্ছে সে সূর্যকেই দেখেছে। পৃথা নিজের পার্স ব্যাগ ঘেটে মোবাইলটা বের করলো। কল লাগালো সূর্যের নাম্বারে। একবার, দুইবার, তিনবার, না, কল ধরছে না ছেলেটা। তবে কি পৃথাই ঠিক দেখেছে ওটা সূর্য? অনেকটা সন্দেহের বশেই পৃথা এগিয়ে গেল এই জটলার পানে। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই চমকালো মেয়েটা। এ তো সত্যিই সূর্য। একটা ছেলের মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে আরও আরেকটা ছেলেকে বেধড়ক মারছে। এ কি দেখছে সে? সত্যি নাকি স্বপ্ন? না না, এ সত্যি হতে পারে না। সূর্য এমন নয়। সূর্য এমনি নির্লজ্জ, খারাপ, যাই হোক গুন্ডা ধাঁচের নয়। পৃথা নিজের চোখ দুটো বন্ধ করে নিল। একটু সময় নিয়ে আবার তাকালো সম্মুখে। না, সে ভুল দেখছে না, এ সূর্যই। পৃথার চোখের সম্মুখে ভেসে উঠল রাজশাহীর সেই গোলাগুলির দৃশ্যটা। সেখানে সে মাস্ক পরে একটা ছেলেকে গুলি চালাতে দেখে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফেরার পরে চোখের সম্মুখে সে সূর্যকেই আবিষ্কার করেছিল। তবে কি সেই মাস্ক পরা ছেলেটা সূর্যই ছিল? পৃথার মাথা ঘুরে উঠল। হাঁটুজোড়া কাঁপতে শুরু করলো থরথর করে। কোনো মতে মেয়েটা গলার স্বরটা একটু বাড়িয়ে বলল, সূর্য। চেনা কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই চমকে উঠল সূর্য। পেছনে ফিরতেই আবিষ্কার করল পৃথাকে। মেয়েটা নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে আছে তারই পানে। আস্তে আস্তে কেমন ঢলে পড়ছে নিচের দিকে। সূর্য ছুটে গেল স্ত্রীর পানে। মাটিতে পড়ার আগেই মেয়েটাকে ধরে নিল সে। তবে তাতেও রক্ষা হলো না। সেই রাজশাহীর মতো আজও জ্ঞান হারালো মেয়েটা। সূর্য অস্থির হলো। কি করবে কি করবে ভেবে উঠতে পারছে না সে। নিশ্চয়ই মেয়েটা তাকে ভুল বুঝেছে, নয়তো জ্ঞান হারানোর কথা নয়। এখন কি করবে সে? সূর্য নিজের হাত দ্বারা আলতোভাবে চাপড় দিল পৃথার দুই গালে। ব্যগ্র কণ্ঠে ডাকল, পৃথা, পৃথা। পৃথা তবুও সাড়া দিল না। সূর্যের অস্থিরতা বাড়ল আরও। দিশেহারা হয়ে আরুষকে বলল, আরুষ, গাড়ি আন তাড়াতাড়ি, ওকে হাসপাতালে নিতে হবে। আরুষ দেরি করল না মোটেই। এদিকের কাজ ফেলে রেখেই সে ছুটল গাড়ির পানে, আর সূর্য কোলে তুলে নিল পৃথাকে। খানিক সময়ের মধ্যেই পৃথাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো সূর্য। মেয়েটা অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকেরাও শপিং টপিং বাদ দিয়ে ওদের পিছু পিছুই এখানে এসেছে। তবে ভাগ্য খারাপ, এমন একটা সময়ও সূর্যের স্ত্রীর সাথে হাসপাতালে থাকার সময় হচ্ছে না তার। এমন একটা পরিস্থিতিতে এসব ঘটল যে ছেলেটা না পারছে এদিকে যেতে আর না পারছে ওদিকটা ছাড়তে। এদিকে পৃথা তাকে ভুল বুঝেছে, ওদিকে তার ঘাড়ের উপরে চলমান গুরু দায়িত্ব রয়েছে। যাকে ধরার জন্য, যার নাগাল পাওয়ার জন্য এতদিন হন্য হয়ে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছে, সেই খলিল ভূঁইয়া তার নিজের শহরে এসে ঘাঁটি কেড়েছে।
অনেক কষ্টে তার নাগাল পেয়েছে তুর্য। এই মুহূর্তে তাকে না ধরে যদি শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনের পেছনেই ছোটে, তাহলেও তো হবে না। নিজের দায়িত্ব তো পালন করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। নিজের সকল দায়িত্ব পালনের শেষে না হয় পৃথাকে বুঝিয়ে বলা যাবে সবটা। মেয়েটা অবুঝ নয়, নিশ্চয়ই বুঝবে তাকে। পুরো 24 ঘন্টা। গতকাল পৃথাকে হাসপাতালে রেখে যাওয়ার পরে পুরো 24 ঘন্টা বাইরে কাটিয়ে কেবলই নিজ বাড়িমুখো হয়েছে তুর্য। আর আরুষ তার বাড়িমুখো। কি আর করবে? নিজেদের দায়িত্ব পালনে এছাড়া যে আর কোনো উপায়ই নেই। খলিল ভূঁইয়া এবং তার দলবলকে ধরতে কাল থেকে এতটাই ব্যস্ত ছিল যে একটা কল পর্যন্ত করতে পারিনি বাড়িতে। পৃথা কী অবস্থায় আছে, জ্ঞান ফিরেছে কিনা সেই খবরটা পর্যন্ত নিতে পারিনি। তবে এত জটিলতার মধ্যে একটা বড় জটিল কার্ডের সমাধান মিলেছে। এতদিনের প্রচেষ্টায় খলিল ভূঁইয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তুর্য এবং আরুষ। ব্যাটাকে ধরে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে তবেই যে যার বাড়িতে ফিরেছে তারা। এবার অন্তত ঝামেলাহীনভাবে নিজের বউকে একটু সময় দেওয়া যাবে, বোঝানো যাবে সবটা। তুর্য বেশ ফুরফুরে মেজাজে ঢুকল নিজের বাড়িতে। বসার কক্ষে পা রাখতেই চমকে উঠল যেন। চৌধুরী বাড়ির বসার কক্ষটা যেন কানায় কানায় পরিপূর্ণ এই মুহূর্তে। বাড়ির লোকজন তো আছেই, সাথে পলাশ শিকদার একদম সপরিবারে এসেছেন তুর্যদের বাড়িতে। তুর্য ভ্রু কুঁচকাল সকলকে দেখে। এই রাজাকার জনগোষ্ঠী আবার এখানে কি করছে? প্রথমে সকলকে দেখে একটু ভড়কে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল বেচারা। হাজার হলেও তার শ্রদ্ধেয় শ্বশুর মশাই এই পলাশ শিকদার। তুর্য বেশ নম্র কণ্ঠে তার পানে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? পলাশ শিকদার থমথমে দৃষ্টিতে তাকালেন তুর্যের পানে। গম্ভীর কণ্ঠে জবাব দিল, ভালো। আর তুমি থাকতে দিলে কই? ভালো থাকতে দিলে কি আর সপরিবারে আজ এখানে আমাদের উপস্থিত হতে হতো? তুর্যের তেমন একটা বোধগম্য হলো না পলাশ শিকদারের কথা। কপালে ভাঁজ পড়ল তার। পলক ঝাপটে শুধালো, কেন? আমি আবার কি করেছি? সাথে সাথেই ভেসে এলো তৌফিকের কণ্ঠস্বর। বেচারা আমতা আমতা করে বলল, ভাইয়া অনলাইনে দেখো। তুর্যের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। অনলাইনে আবার কি হয়েছে? কাল থেকে খলিল ভূঁইয়াকে গ্রেফতারের প্রচেষ্টায় এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে কেন, মোবাইলটা ধরারই সুযোগ পায়নি সে। তুর্য কপালের ভাঁজ অব্যাহত রেখেই পকেট থেকে নিজের মোবাইলটা বের করল। ডাটা অন করতেই মেসেজ এবং নোটিফিকেশনে যেন মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম। তুর্য ভড়কে গেল। তড়িঘড়ি করে একটা নোটিফিকেশনে ঢুকতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি দেখছে সে? এ তো সেদিনের হোটেল রুমের ছবি। সেই নাউজুবিল্লা মার্কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্য কথা বলেছিল তখনকার ছবি। কেউ খুব চালাকির সাথে গোপনে সেই মুহূর্তগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছু নেই। একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেল রুমে ফুল দ্বারা সুসজ্জিত এক কক্ষে খোলামেলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো তুর্য। আর একটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে তুর্যকে। ব্যাস, এইটুকুই। তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এদেশে বসবাসকারী কিছু হলুদ সাংবাদিকের দল। কোনো কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরীর সিক্রেট ফাঁস। কোনো কোনো সংবাদ মাধ্যমে আবার লিখেছে, সিক্রেট পুলিশ সদস্য তুর্য চৌধুরী হোটেল রুমে নারীদেহে মগ্ন। আবার কোনো কোনোটায় দেওয়া হয়েছে, দেশের রক্ষকই যখন ভক্ষক। সংবাদগুলো দেখে মাথা ঘুরে উঠল তুর্যের। পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন তুর্যময়। কেউ কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুর্যের লিঙ্কও আছে। তুর্য এবং হোটেল রুমের ওই মেয়েটার ছবি পোস্ট করেছে, উপরে ক্যাপশন লিখেছে, লিঙ্ক চাইলে ইনবক্স করুন। তুর্য আশ্চর্য হলো। ওই মেয়েটার সাথে তো তার কিছুই হলো না, তাহলে লিঙ্ক এলো কোথা থেকে? আসলে বাঙালিরা বোঝে বেশি। এদের ক বললে কলিকাতা বুঝে নেয়। দুটো ছবিকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কি করলো না,
এর মধ্যে এরা লিঙ্ক পর্যন্ত চলে গেছে। আর ছবিগুলোর পেছনে কি আছে না আছে কোনো বাছবিচার না করেই সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র। একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থাকে ওই দেশের জনগণের নিকট ভরসার স্থল হিসেবে। চারদিকে কি হচ্ছে না হচ্ছে, দেশের কি অবস্থা, পৃথিবীর কি অবস্থা, এসব কিছু সাধারণ জনগণের নিকট পৌঁছে দেওয়ার একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমই তো হলো সংবাদ। এখন তারাই যদি বিশ্বাসযোগ্যতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঊর্ধ্বে তোলার জন্য মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের উপরে? একজন পুলিশের যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা উচিত নয়, তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাছবিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয়। এতে মানুষের জীবনের উপর প্রভাব পড়ে। তাদের একটা ভুল সংবাদের জন্য নিমিষে একটা মানুষ, একটা পরিবার কিংবা একটা জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। প্রতি বছর এই সংবাদ মাধ্যমগুলোর বাছবিচার ছাড়া মিথ্যা সংবাদ এবং মানুষের ভাইরাল খেলায় যে কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে? তপ্ত নিঃশ্বাস ফেলল তুর্য। প্রমাণ ছাড়া কেনই সংবাদ মাধ্যমগুলো এসব সংবাদ প্রকাশ করেছে এর জবাবদিহিতা তুর্য চাইবেই। সাথে প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তার আগে তাকে ঘর সামলাতে হবে। গতকাল এমনি হাতে বন্দুক দেখে ভুল বুঝেছে পৃথা, আজ আবার এই ঘটনা। মেয়েটা নিশ্চয়ই তাকে আরও ভুল বুঝেছে। বোঝাটাও কি স্বাভাবিক নয়? মানুষ আমাদের যেভাবে বুঝাবে আমরা তো সেভাবেই বুঝব। হলুদ সাংবাদিকগুলো খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য। তুর্য অস্থির হলো, ব্যগ্র কণ্ঠে বলল, এসব মিথ্যা, এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে। তুর্যর কথা শেষ হতে না হতেই পিয়াল মুখ খুলল, থমথমে কণ্ঠে জবাব দিল, কোনটা ফাঁসানোর জন্য আর কোনটা সত্যি তা এখন পুরো দেশের মানুষ জানে। প্রমাণ তো অনলাইনেই ঘোরাফেরা করছে। পিয়ালের কথার মধ্যেই পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন, আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো একটা চরিত্রহীন ছেলের সাথে থাকতে হবে। তুর্যের বুক কাঁপল। পৃথাকে তার বাবা নিয়ে চলে যাবে? তাহলে তার কি হবে? যে মেয়েটাকে ছাড়া তার একটা মুহূর্তও কাটে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়, যাকে বুকে জড়িয়ে না ধরলে রাতে ঘুম আসে না, তাকে ছেড়ে তুর্য কিভাবে থাকবে? না, পৃথা কোথাও যেতে পারে না। পৃথা তার কাছেই থাকবে। তুর্য চোখ মুখ শক্ত করল, দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার বউকে কোথাও যেতে দেব না। সাথে সাথেই তেতে উঠল পিয়াস। অগ্নিকণ্ঠে বলল, তুই বললেই হবে নাকি? আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের সাথে কিছুতেই থাকতে দেব না। ঘরে বউ রেখে হোটেল রুমে অন্য মেয়েদের সাথে, ছি ছি, ভাবতেও অবাক লাগছে আমার। তুর্য নিজেও তেতে উঠল এই পর্যায়ে। কেউ কিছু না জেনেই তার উপর কি বৃষ্টি একটা অভিযোগ এনেছে। পৃথাকে ছেড়ে দীর্ঘ 8টা বছর সে দূরে ছিল, তখনই কোনো মেয়ের সান্নিধ্যে গেল না শুধুমাত্র নিজের বউ আছে এবং তাকে ভালোবাসে এই ভেবে। আর আজ পৃথাকে এতটা কাছে পেয়ে, নিজের করে পেয়েও অন্যত্র যাবে। তবে এই মুহূর্তে তুর্যর সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে। তাদের সম্মুখে পলাশ শিকদার এবং পিয়াল এতগুলো কথা বলল তুর্যকে, চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল, অথচ কেউ একটু প্রতিবাদ করল না। তার পরিবার কি তার উপর এইটুকু বিশ্বাস রাখতে পারল না? এতটাই খারাপ তুর্য? খারাপ লাগলো ছেলেটার। তবে এই মুহূর্তে সেই খারাপ লাগাকেও দূরে সরিয়ে রাখল। পৃথাকে কিছুতেই সে নিজের থেকে দূরে যেতে দেবে না। মেয়েটা যেতে চাইলেও জোর করে রাখবে। অন্তত নিজের ভালো থাকার জন্য হলো পৃথাকে চাই তুর্যের। দিশেহারা হলো ছেলেটা, মুখ খুলে কিছু বলতে চাইল, তবে সেই সুযোগ আর হলো না। তার আগেই পৃথা হাত তুলে থামিয়ে দিল তুর্যকে। সকলের সম্মুখে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না। কিন্তু পিয়াল ফুঁসে উঠে বলতে চাইছিল কিছু, পৃথা তাকেও থামিয়ে দিল সাথে সাথে। বিশ্বাসের সাথে বলল, আমার স্বামীকে আমি বিশ্বাস করি,
গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছিল। তবে আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত থাকতে পারে না। আজ এই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেল যে সে সত্যিই কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয়। সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করছে এবং আমি আমার স্বামীর এই পেশা নিয়ে গর্ববোধ করি। থামল পৃথা। আবার বলল, মানছি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে। এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে। আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি। সেখানেই অনলাইনের তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার স্বামীর কাছেই থাকব, কোথাও যাব না। কথাগুলো বলে আর কারো পানে তাকানোর প্রয়োজন বোধ করল না পৃথা। গটগট করে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে। সূর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল সাথে সাথে। প্রশান্তিতে ছেয়ে গেল বক্ষস্থল। পৃথা তাকে বিশ্বাস করেছে, এরপর আর কি চাই তার? এখন যদি পুরো পৃথিবীও তার বিরুদ্ধে চলে যায় তাতে তো কিছুই যায় আসে না। সূর্য সবার পানে তাকালো একবার। ইচ্ছে তো করছে বইয়ের কথা শুনে এখনই বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকানাকা নাচ দিতে। শুধুমাত্র মানিজ্যতের ভয়ে নাচটা সে দিল না। সময় ব্যয় না করে ছুটল পৃথার পিছু পিছু। কক্ষে ঢুকে দরজাটা কোনো মতে আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রীর পানে। দুই হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল নিজের সাথে। পৃথা ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ। ঝাঝালো কণ্ঠে বলল, একদম ছোবেন না আমাকে। আমার কাছ থেকে দূরে সরুন ব্রিটিশ পুরুষ। সূর্য ওষ্ঠ কামড়ে হাসল। বুঝল বউটা তার সাথে অভিমান করে রয়েছে। নিচে পৃথা তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছে, এবার সূর্যকে তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে। সূর্য পৃথার ঝাঁঝালো বাণীকে উপেক্ষা করে শক্ত করে সে জড়িয়ে ধরল। টুপ করে বউয়ের এক গালে একখানা চুমু খেয়ে বলল, ভালোবাসি বউ। পৃথা তেতে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, একদম ন্যাকামো করবেন না, সরুন আমার কাছ থেকে। সূর্যের বন্ধন আরও গাঢ় হলো। অপরাধীর কণ্ঠে বলল, সরি বউ, আমার ভুল হয়েছে। আমার আগে আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল। থামল সূর্য। আবার বলল, আসলে হয়েছে কি, আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম। আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে তো বোঝোই, এর প্রতিটা পদে পদে বিপদ লেগে থাকে। শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ। কখন কার কি হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই। এমন অবস্থায় যদি আমি তোমাকে সবটা জানাতাম, তুমি হয়তো মেনে নিতে পারতে না। আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে ভয় পেতে, হয়তো ভয়ে আমার পেশার প্রতিও আস্থা হারাতে। তাই আগে থেকে তোমাকে কিছুই বলিনি। ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলবো, কিন্তু তার আগেই তো এত সব ঘটে গেল। কথাটা বলে পরপর দীর্ঘশ্বাস ফেলল সূর্য। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছো ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল। একজন দাগী আসামিকে গ্রেফতার করতে গিয়ে এই নাউজুবিল্লা মার্কা মেয়েটাকে পেয়েছিলাম হোটেল কক্ষে। আরুষও ছিল আমার সাথে, যদিও শুধুমাত্র আমাকেই ফাঁসানোর জন্য তাকে কাটছাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। পৃথা মনোযোগ দিয়ে শুনল সূর্যের সব কথা। ভেঙচি কেটে বলল, হয়েছে, এত কৈফিয়ত দিতে হবে না আমাকে, আমি আপনাকে বিশ্বাস করি। সূর্য হাসল। একটু ঝুঁকে পৃথার কপালে একখানা চুমু খেয়ে বলল, এর জন্যই তো আমি আমার বউটাকে এতটা ভালোবাসি। পৃথা ভেঙচি কাটল আবারও। একটু সময় নিয়ে প্রশ্ন করল, একটা কথা বলুন তো, আপনি তো বিদেশে ছিলেন, এলেন কিছুদিন আগে, তাহলে চাকরি কখন পেলেন? তারপর আবার মিশন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল সূর্য। কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, পড়াশোনা শেষ করে আমি প্রায় 3 বছর আগেই সকলের অগোচরে দেশে ফিরেছিলাম। এই চাকরি তখনকার, এবং এরপরেই মিশনের কাজে আবার দেশের বাহিরে গিয়েছিলাম। ফিরেছি কিছু সময় পূর্বে। আমার এই কিছু সময় পূর্বে ফেরাটাই সকলে জানে, বা আমি জানিয়েছি। তার আগেরটা কেউই জানে না।
পৃথার হৃদয়ে ঘনীভূত অভিমানেরা আরও গাঢ়রূপ ধারণ করল তুর্যের কথা শ্রবণে। অভিমানী কণ্ঠে সে বলল, 3 বছর আগে দেশে ফিরেছিলেন, কিন্তু একটাবারও খোঁজ নিলেন না আমার। আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন। এই আপনার ভালোবাসা? এটা সত্যি আমার ভুল ছিল। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে, তখন তুমি সারা জীবনের জন্য আমারই আছো। আমার থেকে আর কোথায় পালাবে? তাছাড়া আমার পরিবারের প্রতিও আমার একটা ভরসা ছিল। যতদূর দেখেছিলাম তোমার প্রতি তারা যথেষ্ট আবেগী ছিল, তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলেও আমার জন্য রেখে দেবে, কিন্তু তারা তা করেনি। তুর্যের মলিন কণ্ঠস্বর। পৃথার অভিমান গলল একটু। কিছুটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, আপনি তো বিবাহিত ছিলেন, বিবাহিত হয়ে কিভাবে পুলিশে চাকরি পেলেন? প্রথমত তেমন কেউ জানতো না আমি বিবাহিত, আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না। কিছু কিছু পোস্টের যোগ্যতার ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য। তাছাড়া আমি বিশেষ পুলিশ ক্যাডারে নিয়োগের মাধ্যমে এই পোস্টে এসেছি। পৃথা চুপ রইল কিঞ্চিত সময় নিয়ে, অতপর হুট করেই বলল, ছাড়ুন আমাকে। তুর্য ছাড়তে চাইল না। মেয়েটার কাঁধে মাথা রেখে বলল, না, ছাড়ব না। পৃথা তুর্যকে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল। নাক মুখ কুঁচকে বলল, ছাড়বেন তো, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তুর্য এই পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে। বেশ উৎসুক হয়ে শুধালো, কি সারপ্রাইজ? পৃথা কোনো উত্তর দিল না। একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারি রিপোর্ট তুলে নিল হাতে। তুর্যের পানে বাড়িয়ে দিয়ে বলল, পড়ে দেখুন। তুর্য কিছুটা ঘাবড়ে গেল। কি আছে এই রিপোর্টে? আর পৃথাই বা এত আয়োজন করে রিপোর্ট তাকে পড়তে কেন দিল? কোনো বড় অসুখ টসুখ করেছে নাকি মেয়েটার? তুর্যের হৃদয় ব্যাকুলতায় ছেয়ে গেল। সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা। হুট করে রিপোর্টের একটা স্থানে চোখ আটকে গেল। চমকে উঠে তাকালো পৃথার পানে। পৃথা বুঝলই তাকানোর মানে। ভেঙচি কেটে সে বলল, এখনই বলতে চাইছিলাম না, লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা, কিন্তু আমি তো আর আপনার মতো ব্রিটিশ নই, তাই আর লুকিয়ে রাখতে পারলাম কই? তুর্যের কর্ণে যেন পৌঁছালো না পৃথার বলা একটা কথাও। সে ভ্যাবলার মতো বসে রইল ওভাবেই। নিজ চোখকে যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে। বেচারা আরেকবার পড়ল রিপোর্টটা, অতপর হুট করে ছুটে এসে জড়িয়ে ধরল পৃথাকে। আবেগী কণ্ঠে বলল, আমি যা দেখছি তা কি সত্যি বউ, নাকি সবটা স্বপ্ন? পৃথা ওষ্ঠ প্রসারিত করে হাসল। 2 হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরল তুর্যকে। মৃদু কণ্ঠে বলল, একদম সত্যি দেখছেন মিস্টার তুর্য চৌধুরী, আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন। এবার অন্তত নিজের পাগলামি ছাড়ুন মশাই। তুর্য সাথে সাথে প্রতিবাদ করল পৃথার কথায়। উৎফুল্ল চিত্তে সে বলল, হুম, এখন আরও বেশি পাগলামি করব। আগে পাগলামি করেছি একা একা, আর এখন পাগলামি করব ছাউপনাদের নিয়ে। কেউ আটকাতে পারবে না আমাদের। লাল নীল সবুজ বাতির আলোয় ঝলমল করছে আজ চৌধুরী বাড়ি। পুরো বাড়ি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে অতিথিদের আগমনে। হবেই বা না কেন? আজ যে ইরা এবং আরুষের বিয়ে। ইতিমধ্যে আরুষের বাড়ির লোকেরা বরযাত্রী সহ চলে এসেছে এই বাড়িতে। আরুষকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সুসজ্জিত এক রাজকীয় চেয়ারে, আর ইরার অবস্থান তার পাশেই। মেয়েটাকে আজ পার্লার থেকে ভারী মেকআপের আবরণে সাজিয়ে আনা হয়েছে। তার সাথে শরীরে তো ভারী লেহেঙ্গা আছেই। আরুষ একটু পরপর আর চোখে দেখছে নিজের প্রেয়সীকে। মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ। বিয়ের সাজে সম্ভবত সব নারীকেই আলাদাভাবে সুন্দর লাগে। আরুষ নিজ চেয়ারে একটু চেপে বসল। সকলের অগোচরে কথা বলতে চাইল ইরার সাথে, কিন্তু এখানেও তার শত্রুর আগমন। কোথা থেকে হুট করে আগমন ঘটল পৃথার, আর তার পিছু পিছু তুর্যের। তুর্য পৃথার পিছু পিছু হাঁটছে, আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানী বাণী হাঁকছে, আস্তে হাঁটো বউ, এই সময়ে এত জোরে হাঁটতে হয় না।
আমার টিয়া পাখির ছানাদের কষ্ট হবে যে। পৃথার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপড়ে ফাটিয়ে ফেলতে। কোন দুঃখে সেই পাগল লোককে বলতে গিয়েছিল যে সে প্রেগনেন্ট? যখন থেকে এই লোক জেনেছে পৃথা প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে, তখন থেকে না পৃথার পাশ থেকে একটা সেকেন্ড নড়ছে, আর না মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিয়েছে। না খাওয়াতে শান্তি দিয়েছে, না বসাতে, না শোয়াতে, না ঘুমাতে। তার উপর আবার ইরার বিয়ে উপলক্ষে অফিস থেকেও লম্বা ছুটি নিয়েছে। এখন তো আর চেঁচিয়েও লাভ নেই এর উপর। বোম মেরেও কেউ একে সরাতে পারবে না বইয়ের নিকট থেকে। পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায়, একটা লোক কিভাবে এতটা নির্লজ্জ ধাঁচের হতে পারে। তারপর সৃষ্টিকর্তার কৃপায় হয়েছেও না হয়, তাই বলে সেই নির্লজ্জ লোকটাকে পৃথার কপালেই পড়তে হলো। পৃথা হতাশার নিঃশ্বাস ফেলল। এমনি তো এই লোকের পাল্লায় পড়ে জীবনে শান্তি নেই কোনো। এখন আবার এই লোকের উপাধি দেওয়া টিয়া পাখির ছানা যতক্ষণ তার পেটে থাকবে ততক্ষণ অত্যাচারেরও শেষ থাকবে না। আধার ঘনিয়েছে চারদিকে। বিয়েবাড়ির হইচই কলরব এই মুহূর্তে ফিকে হয়ে পড়েছে অনেকটা। তবে জ্যোৎস্না রাত আজ। আধারে ঢাকা আকাশটায় গোল থালার ন্যায় রূপালি এক চাঁদ স্থান করে নিয়েছে। চারদিক সেজে উঠেছে চাঁদের মধুময় মিষ্টি আলোয়। তবু ইরার কেমন যেন ভয় ভয় করছে। পুষ্পসজ্জিত এক সুন্দর কক্ষে বসে রয়েছে মেয়েটা। বাসর রাত আজ তার। অজানা ভয়, সংকোচ, সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছিল তাকে। তবে ভাবি বান্ধবীদের হাসি ঠাট্টায় তখন এতটা ভয় টের পায়নি। কিন্তু এখন তো সে একা। কিছুটা সংকোচ নিয়ে চোখ ঘুরিয়ে রুমের চারদিকে তাকালো ইরা। আরুষের সাথে বিয়েটা অনেক আগে হলেও এই কক্ষে তার এই প্রথম প্রবেশ। কক্ষে খুব বেশি আসবাবপত্রে পরিপূর্ণ নয়। শুধুমাত্র একটা খাট, একটা আলমারি, একটা টেবিল চেয়ার আর সোফা রাখা। খুব বেশি ফুল দিয়েও কক্ষটা সাজানো হয়নি। খুবই সাদামাটা সাজ। তবে বিছানাটা পরিপূর্ণ করে রাখা হয়েছে লাল গোলাপের পাপড়ি দ্বারা। মধ্য বরাবর আবার গোলাপের পাপড়ি দিয়ে দুটো অক্ষর বসানো হয়েছে, A+E। ইরার পুরো কক্ষে নজর বুলানোর মধ্যেই হঠাৎ কর্ণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ। সম্ভবত বাহিরে আরুষের কাজিন মহল বাসুরের টাকা আদায়ের জন্য ধরেছে আরুষকে। ইরার মন প্রাণ কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল। শীতলতায় ছেয়ে গেল সর্বাঙ্গ। এমনি এক হাত ঘোমটা টানা ছিল তার মস্তকে। সে ঘোমটাটা আরও একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল। আর বেচারা আরুষ ভেবেছিল তুর্যের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে মানে বউ পেয়ে গেছে। এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে। কিন্তু তার হলো কই? এই বাড়িতে এসে বিয়ের নিয়মকানুন পালন করতে করতেই তো অর্ধরাত। তারপর আবার এই কাজিন মহলের উৎপাত। টাকা ছাড়া কিছুতেই বাসর ঘরে ঢুকতে দেবে না। একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায়। বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল আরুষের। কপাল কুঁচকে বলল, আমার বাসর আমার বউ, তোদের টাকা দেব কেন? কাজিন মহলের একজন সাথে সাথেই জবাবে বলল, তোমার বাসর তোমার বউ, কিন্তু তালা তো আমাদের। টাকা দেবে না, তালার চাবিও পাবে না। আজ বাসর রাতের মতো একটা সুন্দর রাতে সারা রাত কাটাও বউহীন। আরুষ হতবাক হতে গিয়েও হলো না। অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানে। তুর্যের থেকেও তো এরা ভয়ানক অধিক। তুর্য তো তবুও তাকে বউহীনা করেছিল, আর এরা তো বউয়ের সাথে সাথে অর্থ সম্পদের উপরেও ঝড় বইয়ে দিতে চাইছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরুষ, তবুও হাল ছাড়ল না বেচারা। আরও কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাগবিতণ্ডাতে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল। একদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দেবে না, অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না। সে হু হু করে বেড়ে চলছে। এরপর দেখা যাবে বাসর রাত শেষ, অথচ বইয়ের কাছাকাছি আর পৌঁছানো হলো না আরুষের। হতাশার নিঃশ্বাস ফেলল আরুষ। অসহায় মুখভঙ্গিতে পকেট থেকে টাকা বের করে দিল কাজিন সম্প্রদায়ের হাতে। সাথে সাথে হৈ হৈ করে উঠল সবাই, আর সাথে বিনা বাক্যে কক্ষের চাবিটা তুলে দিল আরুষের হাতে। আরুষের চোখ জোড়া চকচক করে উঠল চাবি পেয়ে। টাকার শোক ভুলে গেল মুহূর্তেই। টাকা যায় যাক,
বউ তো পেয়েছে। আর দেরি করলো না বেচারা, এমনি অনেক দেরি হয়ে গেছে। দ্রুত চাবি দ্বারা তালা খুলে ঢুকে পড়ল কক্ষের ভেতরে। হট করে দরজা খোলার আওয়াজ কর্ণে পৌঁছাতে কেঁপে উঠল ইরার বক্ষস্থল। নড়ে চড়ে উঠল মেয়েটা। কেমন ডিপ ডিপ আওয়াজ হচ্ছে বুকের ভেতরে। লজ্জা লজ্জা লাগছে ভীষণ। যতই মানুষটা পূর্ব পরিচিত হোক কিংবা বিয়েটা আগে হোক, আজকের অনুভূতিটা তো একদম ভিন্ন। আজ তাদের দুজনের একান্তে প্রথম রাত। নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ। ইরা হাঁসফাঁস করে উঠল। নিজেকে গুটিয়ে নিল একটু। আরুষ কক্ষে প্রবেশ করে একবার তাকালো বিছানায় বসা তার স্ত্রীর পানে। অতঃপর দরজাটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে ধীরে এগিয়ে গিয়ে বসলো তার পাশে। মেয়েটা বিশাল এক ঘোমটায় আড়াল করে রেখেছে নিজেকে। আরুষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে ধরল মেয়েটার ঘোমটাটা। সাথে সাথে কেঁপে উঠল ইরা। আরুষ থামল না তবুও। ধীরে ধীরে স্ত্রীর মস্তকে জড়ানো ঘোমটাটা টেনে তুলল উপরে। মেয়েটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে। তিরতিরিয়ে কাঁপছে তার কোমল ওষ্ঠজোড়া। হাসল আরুষ। পরম আবেগ নিয়ে মেয়েটার চোখে মুখে ফু দিয়ে বলল, ভয় পাচ্ছ? ইরা পিটপিট করে চোখ দুটো খুলল। এলোমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে ডানে বামে মাথা ঝাঁকালো। বোঝালো ভয় পাচ্ছি না। আরুষ আর বেশি ঘাটালো না মেয়েটাকে। পকেট থেকে একটা আংটি বের করে নিজ দায়িত্বে ইরার বাম হাতটা হাতে টেনে নিল নিজের ভাঁজে। ইরা ইতস্তত করল, নিজের হাতটা সরিয়ে নিতে চাইল। আরুষ ছাড়ল না স্ত্রীর হাত, বরং সযত্নে হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল আংটিটা। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য প্রথম উপহার। ইরা লাজে মাথা নিচু করে ফেলল। আরুষ এক হাতে লাজে রাঙা স্ত্রীকে বুকে টেনে নিল। মেয়েটার চুলের ভাঁজে চুমু খেয়ে বলল, ভালোবাসি। ইরা মুখ লুকালো আরুষের বক্ষে। লাজুক স্বরে বলল, আমিও ভালোবাসি। সময় বয়ে চলেছে নিজের গতিতে। সে অপেক্ষা করে থাকে না কারো জন্যই। চোখের পলকে যেন কেটে গেল বেশ কয়েকটা বছর। সময় বদলেছে, তার সাথে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ, মানুষ এবং সম্পর্ক। শহরের বুকটা আগের তুলনায় আধুনিক হয়ে উঠেছে আরও। ইরার সন্তান সম্ভাবা। প্রেগনেন্সির 5 মাস চলছে মেয়েটার। পিয়াসের সাথে হৃদিরও বিয়ে হয়ে গেছে বেশ কিছু সময় পূর্বে। আর বাকি রইল পৃথা আর তুর্য। তাদের ঘর আলো করে ইতোমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান। নাম রেখেছে তুন্য। দেখতে শুনতে কিছুটা মায়ের মতো হলেও চরিত্র তার হুবহু বাবার মতো। এ যেন তুর্যেরই আরেক সত্তা। রাত নেমেছে ধরণীতে। শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয়। তুর্য সারাদিন পর বাড়িতে ফিরল মাত্রই। বাবার আগমনী বার্তা ছোট তূর্ণের কর্ণে পৌঁছাতেই সে কাঁদতে কাঁদতে ছুটল সেদিকে। রাতের এই সময়ে ছেলেকে ভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা। ভ্রু বাঁকিয়ে ছেলেকে প্রশ্ন করল, কাঁদছ কেন বাবা, কি হয়েছে? 4 বছরের তুন্য কান্না বিজড়িত কণ্ঠে জবাব দিল, আমাকে মেলেছে। তুর্যের মুখশ্রী জুড়ে গম্ভীর ভাব ফুটিয়ে তুলল সাথে সাথে। কণ্ঠে কিছুটা কর্ধ এঁটে বলল, কে মেরেছে আমার বাবাকে? কার এত বড় সাহস আমার বাবাকে মারে? একবার শুধু নাম বলো, আমিও তাকে মেরে দেব এক্ষুনি। তুর্য কান্না থামালো একটু। নাক টেনে টেনে বলল, মাম্মাম মেলেছে। পৃথার নাম শুনে চুপসে গেল তুর্য। অবশ্য এই বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না। এটা তার আগেই বোঝা উচিত ছিল। কিন্তু কথা সেটা নয়। কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষ নিয়ে পৃথার নিকট আমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলেসহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে। আর তারপর ছেলে কেঁদে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষে স্থান নিয়ে নেবে। কিন্তু তার ওই আমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবেই। পুরো রাত বউহীনা অন্য কক্ষে কাটাতে হবে। তুর্য ঢোক গিলল। আমতা আমতা করে বলল, নিশ্চয় তুমি কোনো দুষ্টুমি করেছ, তাই মাম্মাম মেরেছে।
শুধু শুধু তো মাম্মাম তোমাকে মারার মানুষ নয়। তূর্ণের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে। বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি মাম্মামকে ভয় পাও পাপা? তুর্য হাসল। ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না বাবা, আমি তোমার মাম্মামকে ভয় পাই না, তবে ভালোবাসি ভীষণ। তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে যাই, তখন সেই কথা আমার হৃদয়ে আঘাত হানে সর্বপ্রথম। তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে বলতে পারি না কিছুই। বাপ ছেলের কথোপকথনের মাঝেই সেখানে এসে উপস্থিত হলো পৃথা। ভ্রু নাচিয়ে শুধালো, কি কথা হচ্ছে বাপ ছেলের? তূর্ণ চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে, নিরীহ মুখশ্রী নিয়ে বলল, আমি কাঁদছিলাম তখন পাপা এসে বলেছিল। পাপা আমাকে বলল আমার নাকি এখন একটা বোনের প্রয়োজন। সবার বোন আছে, শুধুমাত্র আমার একটা বোন নেই। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, আর তুর্য হতবম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র 4 বছরের ছোট্ট নাদুস নুদুস ছেলের পানে। এসব কথা সে কখন বলল? এই বোন প্রয়োজন বা কিছু এই ধরনের বাক্যের ধারের কাছেও তো সে যায়নি। আচ্ছা, এই ছেলে তার তো, নাকি হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছিল? তুর্যের ভাবনা চিন্তার মাঝেই তার হৃদয় তীব্র বেগে চিৎকার করে উঠল। প্রতিবাদের স্বরে বলল, এই ছেলে তোরই, একদম তোর মতোই চরিত্র পেয়েছে। কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই। সারা জীবন তুই তোর বাপ মাকে জ্বালিয়ে মেরেছিস, এবার তোর ছেলে তোকে জ্বালিয়ে মারবে।